আমরা মোহাম্মদ শিপন আহমেদ। আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ, আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগের অদূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ভ্যান গাড়ি চালক। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা ভ্যান গাড়ি দিয়ে মানুষ পারাপার করে তার জীবিকা অর্জন করতেন এবং তার সংসার চালাতেন। ছোটবেলা থেকে আমি এক কথায় বলতে গেলে আমার বাবা একজন রিক্সা ড্রাইভার হিসাবে আমি দেখে আসছি। আমি অনেক বেশি মেধাবী ছিলাম। আমি মানুষের মুখে শুনেছিলাম আমার দাদাও নাকি খুব মেধাবী ছিল আমাদের এলাকায়, কিন্তু আমার দাদা তার ওই মেধা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। আমি নাকি আমার দাদার মতো হয়েছি। তাই তো প্রাইমারি স্কুল থেকে আমার রোল নাম্বার 1 ছিল। স্কুলের যত শিক্ষক শিক্ষিকা আছে তারা সবাই আমাকে অনেক ভালোবাসতেন। তাদের স্বপ্ন ছিল যে একদিন আমি তাদের স্কুল থেকে অনেক ভালো রেজাল্ট করব এবং বৃত্তি পরীক্ষায় আমি বৃত্তিও পাবো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এত ভালো স্টুডেন্ট হওয়ার পরেও আমি ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষাতে আমি বৃত্তি পাইনি। এটা আমার জীবনে খুব দুঃখজনক একটা বিষয়। আমি নিশ্চিত ছিলাম যে আমি বৃত্তি পাবো এবং সেই বৃত্তির টাকা দিয়েই আমি আমার হাই স্কুল জীবন শেষ করব। কিন্তু আমার আর তা হয়ে ওঠেনি। এরপরেও আমার বাবা আমার পড়াশোনা বন্ধ করে দেয়নি। আমার বড় বোনও অনেক বেশি মেধাবী ছিলেন, কিন্তু আমার বাবা টাকার অভাবে আমার বড় বোনকে পড়াশোনা করাতে পারেনি। আমরা ভাই বোন সবাই দেখতে একটু অন্যরকম, খুব বেশি সুন্দর না। আমার বড় বোনও দেখতে খুব বেশি একটা সুন্দর ছিল না, যার জন্য আমার বড় বোনেরও এই মুহূর্ত পর্যন্ত বিয়ে হয়নি। এমন করে দিন আর রাতগুলো কাটতেছিল। এক পর্যায়ে বাবা মাকে হাই স্কুলে ভর্তি করায়। আমি তখন আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরের একটা স্কুলে ভর্তি হই। বাবার ওই ভ্যান গাড়ি করে যাত্রী বেশে আমি প্রতিদিন আমার স্কুলে যেতাম এবং স্কুল থেকে বিকালবেলা বাড়ি ফিরে আসতাম। আমার একটাই স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হব। আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে এই ভ্যান গাড়ি চালিয়ে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। ছোটবেলা থেকে আমি দেখেছি যে নুন আনতে পান্তা পোড়ায়। যেদিন আমাদের ঘরে আলুর ভর্তা হবে সেদিন আমাদের জন্য ঈদ লেগে যায়। তার মানে হচ্ছে ডাল ছাড়া আর কোনো খাবারই আমাদের ছিল না। মাঝে মাঝে দাদি আর মা মিলে জমি থেকে কচুর লতি, এটা সেটা শাক সবজি তাই আমাদেরকে খাওয়াতো। সুতরাং আমাদের পরিবারের সবচেয়ে ভালো মানের খাবার ছিল আলুর ভর্তা। এমন করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষা দেওয়ার সময়, এসএসসি পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে আমার বাবা অনেক টাকা ঋণ করে, অনেক টাকা ঋণ করে আমার বড় বোনকে বিয়ে দেয়। আমার বড় বোন জামাইকে আমার বাবা 1 লক্ষ টাকা দেয়। এই 1 লক্ষ টাকা আমার বাবা সম্পূর্ণ ঋণ করে দেয়। যৌতুক ছাড়া আমার বোনকে ওই বয়সে কেউই বিয়ে করতে চাচ্ছিল না। আর আমার বোনও দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দরী ছিল না। 1 লক্ষ টাকা ঋণ করে আমার বাবা আমার বড় বোনকে বিয়ে দেওয়ার পরে দেখা যায় যে আমার বাবার পক্ষে তখন আর ওই ঋণ পরিশোধ করা সম্ভব হয় না। আমাকে কলেজে ভর্তি করায়। আমি এসএসসি পাশও করি খুব ভালো রেজাল্টে এবং কলেজেও ভর্তি হই। কিন্তু আমার বাবা ওই ঋণে জর্জরিত হয়ে যায়। ঋণের উপর ঋণ, ঋণের উপর ঋণ। আমার বাবা ওই 1 লক্ষ টাকা সম্পূর্ণ সুদের উপরে আনে এবং সুদ বলতে কিস্তিতে আনে। তো সে বাবার কিস্তি পরিশোধ করতে পারে না। কিস্তির লোকেরা বাড়িতে আসে, ঝামেলা করে। আমার আরেকটা ছোটো বোন আছে, আরও একটা ছোটো ভাই আছে। এই অবস্থার মধ্যে একদিন কিস্তির একটা লোক আমাদের বাড়িতে আসছিল এবং আসার পরে ওই টাকা নিয়ে, মানে কিস্তির টাকার জন্য খুব ঝামেলা করতেছে যে কিস্তির টাকা না দিতে পারলে ঘর দুয়ার ভেঙে ফেলবে, আমার ছোটো বোনের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। তো তখন আমি কী করবো আসলে বুঝতে পারতেছিলাম না। লোকটার নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তখন আমি বললাম যে, ইব্রাহিম ভাই, আমরা খুব দারিদ্রতায় বসবাস করি। আমার বাবা ভ্যান গাড়ি চালিয়ে যে টাকা পায় তা দিয়ে আসলে আমার 3 বেলা খাবার হয় না। এর মধ্যে আবার কিস্তির টাকা জোগানো আমার বাবার জন্য বেশ দায় হয়ে দাঁড়িয়েছে। ইব্রাহিম ভাই তখন বলতেছিল যে, তোমার মতো একটা ছেলে এইসব কথা বলতে লজ্জা করে না? তুমি কিছু করতে পারো না? আমি তখন বললাম, ভাই, আমি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, এখন আমি কি করব বলেন? আর আমাদের এলাকাতে এত বেশি শিক্ষিত ছেলেমেয়েরা নাই যে আমার কাছে কেউ প্রাইভেট পড়বে। আমাদের এলাকাটা খুব অনুন্নত ছিল, মানে স্কুলে খুব বেশি একটা মানুষ পড়াশোনা করতো না। সবাই ছোটোবেলা থেকেই কাজকামে, মানে বাড়ি ঘরে কাজকাম করতো বা কৃষিকাজ করতো। তো ওই সময় ইব্রাহিম ভাই আমারে বলতেছে, একটা কাজ করো, আমাদের অফিসে লোক নিতেছে, মানে তাদের যে মাল্টিপারপাস কোম্পানিটা আছে
এইটাতে নাকি লোক নিতেছে, বলে আমাদের এখানে লোক নিতেছে, তা তুমি যদি পারো আমাদের এখানে জয়েন করে ফেলো, পড়াশোনা করে কি করবা, আগে বাবা ঋণ পরিশোধ করার চেষ্টা করো। ইব্রাহিম ভাইয়ের ওই কথাটা তখন আমার মাথাতে ঢুকে যায়। আমি তখন পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে না, আমি আর পড়াশোনা করব না, আমি পড়াশোনা বন্ধ করে দিব এবং আমি ওই কোম্পানিতে চাকরি করব, আমার বাবার ঋণ আমি পরিশোধ করব। আমার চিন্তা ভাবনাটা হচ্ছে কি ভাই, আমি যদি ওখানে চাকরি করি তাহলে অন্তত আমার বাবার যে ঋণটা আছে, মানে যে 1,00,000 টাকা ঋণ আছে, প্রতি সপ্তাহে যে কিস্তি টাকাতে দিতে হয়, আমি ওখানে চাকরি করলে আমি ওই কিস্তি টাকাটা পরিশোধ করতে পারবো। দেখা যায় কিস্তি টাকার জন্য লোকেরা আর আমাদের বাড়িতে এসে আমার বোনের সঙ্গে আমার মায়ের সঙ্গে আর খারাপ ব্যবহার করবে না। এই চিন্তা করে আমি তখন সে মানে ভাইয়ের সঙ্গে, ইব্রাহিম ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে আমি তখন ওদের কোম্পানিতে চাকরি নিয়ে নিই। যদিও বাবা আমাকে বেশ নিষেধ করেছিল, অনেক মানা করেছিল আমি পড়াশোনা যাতে বন্ধ না করি, পড়াশোনা করি। আমাকে পড়াশোনা করানোর জন্য আব্বা অনেক চেষ্টা করছে, কিন্তু আমার ভাইয়ার পড়াশোনা হয়নি এবং সংসারে কি অভাব অনটন দেখে আমি নিজেই শিক্ষা জীবন থেকে সমাপ্তি ঘটাই। এরপরে তাদের ওই মাল্টিপারপাস কোম্পানিতে আমার তখন চাকরি হয়। তো আমার ইন্টারভিউ নেয়, আমি সেখানে পাশ করি, পরে চাকরি দেয়। তো চাকরি দেওয়ার পরে আমি স্যারকে বলি যে স্যার, আমি চাকরি নিয়েছি শুধু একটা কারণে, আমার বাবা আপনাদের এখানে কোম্পানি থেকে 1,00,000 টাকা ঋণ নিয়েছে, বাবার পক্ষে সেই কিস্তি পরিশোধ করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমি চাকরিটা নিয়েছি, আমি মাসে মাসে আপনাদেরকে কিস্তি টাকাটা দিয়ে দিব, আমার বেতন থেকে কেটে নেবেন। উনি তখন বললো তাহলে তো ভালোই হয়, কোনো সমস্যা নেই। পরে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক হলো, চাকরি হলো। তো আমাকে তার আমাদের গ্রাম থেকে বেশ অনেক দূরের একটা এলাকাতে তখন আমাকে ট্রান্সফার করে। যদিও তাদের ওই মাল্টিপারপাস কোম্পানিটা অনেক বড় ছিল, অনেক জায়গায় ওদের ব্রাঞ্চ ছিল। তো সেখানে আমাকে তখন ট্রান্সফার করে, মানে সেই এলাকাতে। আমি তখন আমার জামা কাপড় যা যা কিছু আছে সব কিছু নিয়ে সেই এলাকাতে চলে যাই। আমার কাজ ছিল ফিল্ড ওয়ার্ক করা, মানে ফিল্ড থেকে, মাঠ থেকে মানে কিস্তির টাকা কালেকশন করা। এইটা আসলে আমি যে কাজটা করেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, এইটা বেশ কষ্টসাধ্য একটা বিষয় ভাই। মানে এতটাই কষ্টকর আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনের অভিজ্ঞতার ছোট্ট কিছু বর্ণনা আপনাকে দেই। আমি যখন কিস্তির টাকার জন্য যাইতাম, মানুষ মানে কুকুরের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতো না, আমার সঙ্গে যতটা খারাপ ব্যবহার করতো। আমাকে দেখলে ভাই মুখটা একেবারে কালো করে ফেলতো। আমাকে দেখলে মনে হতো যেন তাদের ঘরের দরজায় যম এসে দাঁড়িয়েছে। এবং এত কষ্টের পরে খারাপ ব্যবহার করতো, খুবই খারাপ ব্যবহার করতো। তারপরেও কিস্তির টাকা নিয়ে অফিসে আসতাম। অফিসে আসার পরে মাঝে মাঝে বসের কাছে বিচার দিতাম যে বস, কিস্তির টাকার জন্য গেছিলাম, তা অমুক মহিলা খারাপ ব্যবহার করছে। অফিস থেকে না ভাই বিন্দু পরিমাণের কোনো রিয়েকশন নাই। আমাদের সঙ্গে গ্রাহকরা খারাপ ব্যবহার করুক, কিস্তির টাকা না দেখ, মানে যদি কিস্তির টাকা আনতে না পারি তাহলে তো ধরেন অফিসে আসলে মা বাপ তুলে গালাগালি করবে, আর টাকা আনতে গিয়ে বাবা মাকে গালি শোনাতে হয়। তো কী করবো ভাই, একে তো গরিব, তার উপরে এই চাকরি ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। তো চিন্তা করলাম ভাগ্যে যা আছে তাই হবে, আল্লাহ যা রাখছে তাই হবে, আমি এই চাকরিটাই করবো। তো এরপরে আমি কিস্তির টাকায় উঠাইতাম, মাঠে মাঠে যাইতাম, ঘুরতাম, ঘুরে কিস্তির টাকা উঠাইতাম, কিস্তির টাকা নিয়ে আসতাম, ঋণ পরিশোধ করতাম, মাসে মাসে আব্বার যে কিস্তির টাকা ছিল ওইটা দিয়ে দিতাম। এইভাবে প্রায় আমি 1.5 বছরের মতো চাকরি করি। 1.5 থেকে 2 বছরের কাছাকাছি চাকরি করি। এই 1.5-2 বছরে মোটামুটি আমার বাবার যে 1,00,000 টাকা ঋণ ছিল, আমি সেই ঋণটা প্রায় অনেকটাই শেষ করে ফেলি। আমি শুধু ওখানে মানে যে কিস্তি, শুধু যে কিস্তি ওঠাই তা না, আমি যে শুধু ওখানে চাকরি করি তা না, তার পাশাপাশি আমি আবার প্রাইভেটও পড়াইতাম। ধরেন চাকরির যে টাকাটা ছিল এই সম্পূর্ণ টাকাটাই আবার ঋণ পরিশোধের জন্য যাইতো, আর বাকি যে টাকাটা আমি পাইতাম বাচ্চা কাচ্চা প্রাইভেট পড়াইয়া, সেটা দিয়ে আমি নিজে খাইতাম এবং পরিবারের জন্য, ভাই আর বোনেরটা তো ছোট আছে, ওদের জন্য টাকা টুকা পাঠাইতাম। এত একটি নির্মম দুঃখ কাহিনী আপনাকে কীভাবে বোঝাবো। তো এগুলো করে করে ঋণও পরিশোধ করলাম, নিজে প্রায় 2.5-3 বছরের মতো চাকরি করছি। এরকম করেই সময়গুলো কাটতেছে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা সময় আমাদের অফিস থেকে বেশ দূরের একটা মহিলাকে ঋণ দেওয়া হয়। মহিলাকে বেশি না, প্রায় 50,000 টাকার মতো তাকে ঋণ দেওয়া হয়। তো 50,000 টাকা মহিলা তখন ঋণ নিয়ে যায়। ঋণ নিয়ে যাওয়ার পরে, এবং এই মহিলাটা মানে মোটামুটি একটু খ্যাচড়া টাইপের মহিলা ছিল। এমনিতেই তো ধরেন যারা ঋণ নেয় তারা কিস্তি দিতে চায় না, যায় ঝামেলা করে, কিন্তু এই মহিলাটা ছিল আরও বেশি খারাপ। আমাদের অফিস থেকে মোটামুটি অনেক দূরের একটা গ্রাম ছিল। আমি সাইকেল চালাই সেই গ্রামে যাইতাম প্রতি সপ্তাহে কিস্তির টাকা আনার জন্য। ভাই আমি যখনই কিস্তির টাকার জন্য যাইতাম, এই মহিলা আমাকে দেখলেই মুখটা এত কালো করতো যা বলার মতো না। কতদিন হয়েছে ভাই, আমার গায়ে পানি পর্যন্ত ঢেলে দিচ্ছে ঘর থেকে। তো যতটুকু জানতে পারলাম মহিলার কোনো মানে হাজব্যান্ডও নাই, ওনার একটা মেয়ে আছে আর ওনার কোনো ছেলেও নাই। এবং এই মহিলা এই টাকা দিয়ে কী করছে তাও সে বলতে পারে না। যদিও সে বলছিল 50,000 টাকা দিয়ে সে গরু কিনবে,
এবং গরুর দুধ দোহাইয়া গরুর দুধ বিক্রি করে আমাদের কিস্তি টাকা পরিশোধ করবে। কিন্তু আমরা তাকে কোনো গরু টরু কিনতে দেখি নাই, তার বাসায় কোনো গরুও ছিল না, কিন্তু সেই কিস্তি টাকা মানে ঋণ নিয়ে গেছে, বাট আমার কিস্তি পরিশোধ করে না। এইভাবে যখন সে কিস্তি দেয় না, অফিসে আসলে স্যাররা খুব খারাপ ব্যবহার করে যে শিপন তুমি কিস্তি উঠে আনতেছো না কেন, ওই মহিলার কাছ থেকে কিস্তি আনো। এবং মাঝে মাঝে কী হয় জানেন, গেলে না মহিলা আমার সাথে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার কীরকম ব্যবহার, যে মানে খুব নোংরা কথা বলে ভাই, যেগুলো এখানে বলার মতো না। এইরকম নোংরা নোংরা খারাপ 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 ব্যবহার করে। তা এই সমস্ত জিনিস সহ্য করেও আমি কাজ করে যাচ্ছি, কি আর করব বলেন, গরিবের সন্তান যেহেতু হয়েছে কাজ তো করাই লাগবে। তা ভাবতেছিলাম যে মনে হয় একটা সময় ঠিক হয়ে যাবে। এরকম করতে করতে একদিন হয়েছে কি ভাই, মঙ্গলবার ছিল দিনটা। মঙ্গলবারে বিকেলবেলা আপনার আনুমানিক প্রায় আমি ওইখানে যাইতে যাইতে বিকেল ঘনিয়ে গেছে, কারণ আমি তো এই সাইটগুলো কমপ্লিট করে সেখান পর্যন্ত যাই। আসরের আজানের মনে হয় একটু পরে তার বাড়িতে ঢুকছে, তখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি পড়তেছে দেখা আমি তখন কী করলাম, বাড়ির মানে তাদের বাড়িতে ঢুকা বাড়ির সামনে হচ্ছে একটা গাছের মতো আছে, গাছটা নিচে দাঁড়িয়ে আছে। তাদের বাড়িটা আবার কিন্তু রাস্তার পাশে, এদিকে আবার বড় রাস্তা আছে, রাস্তার পাশে বাড়িটা। গাছটা নিচে দাঁড়াইয়া ওই মহিলার ডাকতেছে নাম ধরে ধরে জোরে জোরে। তো ডাকতেছি 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 না, মহিলার কোনো শব্দ নাই। তো আমি তো জানি যে কিস্তির টাকা আনতে গেলেই তো মহিলা বাড়ি থেকে পালিয়ে যায়, আর থাকলেও খারাপ ব্যবহার করে। যথাযথ আজকেও তা হয়েছে। আসর আজান দিয়ে দিছে ভাই, মুষলধারে বৃষ্টি হইতেছে। এবং বৃষ্টি হইতে হইতে মহিলাটা কোথেকে জানি আসছে, মানে পিছন থেকে আসছে। আসার পর আমারে বলে ওই দিন খুব ভালো ব্যবহার করতেছে, আমি তো বুঝতে পারিনি। আমারে বলে স্যার ভালো আছেন, আপনি বৃষ্টিতে ভিজতেছেন কেন স্যার, ঘরের মধ্যে আসেন। তা আমি আবার ওই মহিলার ঘরে যাই না, কারণ অনেকেই বলে মহিলার স্বভাব চরিত্র ভালো না, মহিলা একটু খারাপ টাইপের, এই জন্য আমি তার ঘরে যাই না। আমি বললাম কি ওই গাছটার নিচে দাঁড়ায় আছে। আমারে বলে স্যার একটা কাজ করেন, গাছের নিচে দাঁড়ায় থেকে না আপনি ঘরে আসেন, ঘরে এসে বসেন। আমি বললাম না আমি ঘরে যাব না, আমার ঘরে যাওয়ার দরকার নেই। আপনি কি কিস্তির টাকা দিবেন, টাকা কি পাইছেন, আমার আমার কিস্তি দিবেন আমি জায়গা, কারণ রাত হয়ে যাইতেছে, চারদিকে বৃষ্টি নামছে, আমার এমনিও ভিজে ভিজে যাওয়া লাগবে। মহিলা বলতেছে না আপনি ভিজে ভিজে যাবেন কেন, আমার ঘর আছে না, আজকে রাতে আমার ঘরে থাকেন। আমি বললাম আপনি কি মাথা খারাপ হয়েছে, আমার সঙ্গে অনেক টাকা, আমার সঙ্গে তখন প্রায় অনেক টাকা ছিল আর কি, যেহেতু অনেক কিস্তির টাকা উঠে আনছে, প্রায় 40-45 হাজার টাকার মতো আমার কাছে আছে। তাই আমি বললাম যে আমার সাথে অনেক টাকা, আমি এত টাকা নিয়ে কি আপনার ঘরে থাকবো, এটা কি বলেন, আর আমার জন্য স্যারেরা বসে আছে, আমি গিয়া কিস্তির টাকা ওইখানে দেওয়া লাগবে, আপনার টাকাটা আপনি তাড়াতাড়ি আমার দিয়ে দেন, আমি জায়গা। মহিলা তখন বলতেছে কি যে স্যার আমার কাছে তো টাকা নেই। তখন ভাই এত রাগ হয়েছে যা আপনাকে বলে বুঝাতে পারবো না। তারপরও রাগ করি নাই, মাথা একেবারে ঠান্ডা রাখছে, রেখে বলতেছি দেখেন যেহেতু মহিলা আজকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতেছে, আমিও তার সঙ্গে ভালো ব্যবহার করি। আমি বললাম দেখেন আমি অল্প কয়েক টাকা বেতন এখানে চাকরি করি, আপনি যে কিস্তি দেন না শুধু আপনার জন্য, অফিসে গেলে স্যারেরা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, অনেক দুর্ব্যবহার করে, আমার বাপ মায়ের গালাগালি করে। আপনি ঋণ আনছেন, ঋণ পরিশোধ করেন না, কিস্তি দেন না, আপনি কেন এটা করেন, আমার বাপ মায়ের কেন গালি শোনান। এই কথা বলতে বলতে মহিলা বলতেছে তাই স্যার একটা কাজ করেন আপনি, আমি এক মহিলার কাছে কিছু টাকা পাওয়ার আছি, দেখি মহিলার কাছ থেকে টাকাটা আনা যায় কিনা, আপনি আমার ঘরে এসে বসেন। তা আমি বললাম যে না না আমি আপনার ঘরে যাবো না। তাও বিটি টানাটানি করে আমার নিয়ে গেছে, নিয়ে ঘরের ভিতরে আমার ঢুকাইছে, ঢুকে একটা চেয়ারে বসতে দিছে। তা বসে একটা গামছা আমার হাতে দিছে, দিয়া বলে চুলগুলা মোছেন আর আপনি একটু বসেন, আমি আসতেছি, মানে পাশের বাড়ি থেকে কিস্তি টাকাটা নিয়ে আসতেছি। তখন ভাই বৃষ্টি নামছে, মোটামুটি ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, এবং আমার সাইকেলটা ওই উঠানের মধ্যে। এবং এই কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা মেয়ে কোত্থেকে এসে করলো কি, আমার ঘরের দরজাটা লাগাই দিছে, যে করে আমি বসে আছি। দরজাটা লাগাই দেওয়ার পরে আমি তো অবাক হয়ে দাঁড়াই গেলাম, কি ব্যাপার। আমি এটা বলতেছি কি ব্যাপার, আপনি দরজা লাগাই দিলেন কেন, আপনি কে, দরজা লাগাইছেন কেন। পরে মেয়েটা কিছু বলে না, এর মধ্যে আমার সামনে দাঁড়াই আছে। দাঁড়াই থেকে করে কি ভাই, মেয়েটা তার কাপড় খুলতে শুরু করছে। মানে কাপড় চোপড় যখন খুলতে শুরু করছে আমি তখন ভয় পেয়ে গেছিলাম, হায় হায় এ করে কি দিয়ে জামা খোলে। আমি বললাম যে এগুলো কী করতেছেন আপনি, আপনি কি মাথা খারাপ হয়েছে, এগুলো কি করেন। তখন আমি এরকম চিৎকারে চেঁচামেচি শুরু করছি। এইবার দিয়ে কি মেয়ে আমার বলতেছে একদম চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, চুপ করে থাকেন। এবার হলো কি, এবার দিয়ে কি ওই মহিলাটা আসছে, মানে যার ঘর আর কি, যে মহিলা আমার কাছ থেকে কিস্তিতে আসছে, ওই মহিলা আসছে। আইসে সে করছে কি, জানালার পাশে দাঁড়াইছে, জানালাটা খোলা ছিল। জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যদি বাঁচতে চাও আমার মেয়ের হাতে তোমার যে টাকাগুলো আছে টাকাগুলো সব দিয়ে দাও, যদি না দাও পুরো গ্রামবাসীরা ডাকবো, এখন ডাইকা বলবো তুমি আমার মেয়ের ইজ্জত হনন করতে চাইছো, আমার মেয়ের সঙ্গে খারাপ করতে চাইছো, এটা বইলা তোমার মায়ের এখানে আলুর ভর্তা বানিয়ে দিব, আর নাইলে তোমার কাছে যে টাকাগুলো আছে এই টাকাগুলো আমার মেয়ের দিয়ে দাও।
আমার মেয়ের দিয়ে দাও, তাইলে আমি দরজা খুলবো। আবার মেয়ে ভিতর থেকে লাগাইছে, মেয়ের মা কিন্তু আবার বাইরে থেকে দরজা লাগাই দিয়েছে, মানে দুই দিক থেকে কিন্তু দরজা লাগানো। আমি তখন বললাম দেখেন, তখন খুব অসহায় হয়ে গেছে। আমি বললাম দেখেন, আমার সঙ্গে এরকমটা করবেন না, আপনি যেরকম গরিব আমিও সেরকম গরিব। আমারও বাবার ঋণ ছিল, আমার আব্বা ঋণ পরিশোধ করতে পারে নাই। আমাদের এখানে প্রত্যেক দিন কিস্তি লোকের আসতো, খারাপ ব্যবহার করতো। আমি আমার পড়াশোনা না করে, পড়াশোনা বন্ধ করে আমি চাকরিতে ঢুকছি আব্বার ঋণ পরিশোধ করার জন্য। আর এখন যে টাকাগুলো আপনি আমার কাছে দেখতেছেন, এগুলো সম্পূর্ণ মানুষের কাছ থেকে আনা কিস্তির টাকা। এই টাকা যদি আপনি আমার কাছ থেকে নিয়ে যান, তাইলে আমার এই অফিসে ওই টাকা দিতে হবে। আমি অনেক কষ্ট করে আমার আব্বার ঋণ পরিশোধ করছি, আমার কাছে কোনো আর বেশি টাকা নাই, আপনি এটা কইরেন না। উনি আমার একই কথা বলে, তাকে গ্রামের লোক ডাকবো, বাড়ির লোক ডাকবো, সবাইকে ডাকবো, ডাইকা বলবো তুই আমার মেয়ের সঙ্গে খারাপ করছিস, আমার মেয়ের সঙ্গে খারাপ করছিস, এবং এটা বললে তোর সবাই মিলে মারবে এবং মায়ের আলুর ভর্তা বানাই দিবে। এখনো ভালো আছে, আমার মেয়ের হাতে তোর হাতে যে টাকাগুলো আছে, ব্যাগে যে টাকাগুলো আছে, সবগুলো টাকা আমার মেয়ের হাতে দিয়ে দে। আমি বললাম যে না, আমি দিব না। আপনি আমার ইজ্জত সম্মান নষ্ট করেন, গ্রামের লোকজন ডাকেন, চিৎকার চেঁচামেচি করেন, যাই করেন, যেটাই করেন, আমি আপনার এই টাকা দিব না, কারণ এটা তো আমার টাকা না, এটা অফিসের টাকা, আমার এটা আমি দিব না। এবার মহিলা করলো কি, বলতেছে আমি কিন্তু সত্যি সত্যি লোক ডাকবো, আমি কিন্তু সত্যি সত্যি লোক ডাকবো। আমি বললাম ডাকেন, আপনি সত্যি সত্যি কা মিথ্যা মিথ্যা কা, আপনি যদি লোক ডাকতে হয় আপনি ডাকেন, আর আমি এই টাকা দিতে পারবো না, এই টাকা দেওয়ার সাধ্য বা সামর্থ্য আমার নাই, এটা কিস্তির টাকা, মা অফিসের টাকা। এই মহিলা করলো কি, তখন খুব জোরে না কিন্তু আস্তে আস্তে করে বলতেছে, ওই কে আছেন, কে আছেন, কই আছেন, আসেন আসেন, দেখেন দেখেন কি করতেছে, দেখেন দেখেন কি করতেছে। এরকম করে মহিলা তখন এই রাস্তার পাশে মনে হয় কিছু ছেলে ফেলেছিল, মানে আমার একটা ধারণা আর কি, মহিলা কিন্তু তাদেরকে ডাকে নাই, জাস্ট আমাকে ভয় দেখাচ্ছিল। এই লোকগুলো মনে হয় শুনে গেছে, যেহেতু রাস্তার পাশেই বাড়ি, রাস্তা দিয়ে যাচ্ছে। তারা তখন দৌড়ে আসছে, আইসা বলে কী হয়েছে কী হয়েছে। মহিলা বলে না কিছু হয়নি। এরপরেই আমি বলতেছি যে ভাই দরজাটা খোলেন একটু, আমি বেরোবো। এটা বলার পরে তারা বলে তুই এনে ঢুকলি কেন। মহিলা তখন বলতেছে যে আমার মেয়ের ইজ্জত নেওয়ার চেষ্টা করছে, আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করছে, এই জন্য আমি আটকে রাখছি, আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করছে। এবার বললো কি, তারা দরজা খুললো, দরজা খুলিয়ে ভাই আমার ওইখানে ধরে মায়ের, মানে আমার আর কোনো কিছু মানে ইয়ে করে নাই, এই মারতেছে মারতেছে, মারতে মারতে চিৎকার চেঁচামেচি হইতেছে। তো এই যেহেতু রাস্তার পাশে বাড়ি, রাস্তা দিয়ে অনেক মানুষ যায় আসে, এরা সবাই তখন বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে দেখতেছে এই ঘটনা, এবং সবাই বলতেছে কী হয়েছে কী হয়েছে। মেয়ের মা তখন সবার কাছে গিয়ে কান্নাকাটি করতেছে, হাতে পায়ে ধরতেছে, আমার মেয়েটার একা ঘরে পাইয়ে এই লোকে চাপটে ধরছে, আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করছে। আমি সবারই বলতেছি দরজা মহিলা বাইরে থেকে লাগাই দিছে, মহিলা আমার কাছে টাকা চাইছে, কেউ আর আমার কোনো কথাই শোনে না। মানে আমি যে বলি উল্টা আমারে মারতেছে, মানে কথা বললে আমারে মারে। এবার আমার হাত পা বাইদা ফেলছে, বাইদা মহিলারে বলতেছে যে কী চান আপনি, আপনার মেয়ের সঙ্গে। মেয়েও বলতেছে, মানে মেয়ে যে আছে ওনার মেয়ের নাম হচ্ছে আকলিমা ইসলাম উর্মি। তা আমি উর্মি বলে, মানে উর্মি বলি। তা উর্মি বলতেছে কি যে উনি আমার সঙ্গে খারাপ কাজ করছে, আমার মায়ের জন্য আসছে। আমি যখন বলছি আমার ঘরে নেই এবং এখন কিস্তি টাকা দিতে পারবো না, উনি তখন বলে কিস্তি টাকা যেহেতু দিতে পারবো না, তো তোমারই আজকে ভোগ করবো, তোমার কাছ থেকে কিস্তি টাকা উসুল করবো, আমার পকেট থেকে কিস্তি টাকা দিব, তবে তোমার শরীরের ভোগ করবো। এইটা বলে স্যার আমার জড়ায় ধরছে, ধরে আমার সঙ্গে খারাপ কাজ করছে। আমি বলি ভাই দেখেন, আল্লাহ সাক্ষী আমি এই ধরনের কিচ্ছু করি না, পুরোই মিথ্যা কথা, আমাদের ফাঁসাই দেওয়া হচ্ছে, মহিলা কিস্তি টাকা দেয় না এই জন্য। এবার আমার ওখানে বাইদা রাখছে, বাইদা রেখা আমার অফিসে খবর দিছে। অফিসে খবর দিছে পরে অফিস থেকে একজন স্যার আসছে হুন্ডা নিয়ে, আইসা স্যার আমার কাছ থেকে ব্যাগ নিয়ে গেছে, ব্যাগে যে টাকা ছিল টাকা নিয়ে গেছে। টাকা নিয়ে স্যার বলতেছে যে দেখেন, এতে তো আমরা চাকরি দিছি, আমাদের অফিসে চাকরি করে, এখন খারাপ কিছু যেহেতু করেই ফেলছে, তাই আপনারা সামাজিকভাবে যেভাবে পারেন এভাবেই তখন বিচার আচার করেন। এই কথা বলে স্যার তখন করলো কি, টাকার ব্যাগটা নিয়ে আস্তের উপরে কাইটে গেছে। তা স্যার চলে গেছে, পরে আমারে তারা বাঁধতেছে। মহিলার মেয়ের মায়ের বলতেছে যে আপনি কী চান। মেয়ের মা বলে কি জানেন, সবার সামনে বলে যে আমি ওনার কিস্তি দিতে পারবো না, উনি যেন আমার কাছে আর কিস্তি টাকার জন্য না আসে, এই কথাই বলে। তাই ওখানে একজন মুরব্বী ছিল, মুরব্বী বলে যেহেতু আপনার মেয়ের সঙ্গে এই লোকের খারাপ কাজ হয়ে গেছে, তাই এই লোকের কাছে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন। এই মহিলা বলতেছে না 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 না, আমি ওনার কাছে আমার মেয়ের বিয়ে দেবো না, সে আমাকে মানে তার মেয়ের বিয়ে দেবে না, আর মেয়েও বিয়ে বসতে রাজি নেই। তো এই মুরব্বীটা একটু চালাক ছিল, তো এই মুরব্বীটা বলতেছে যে বিয়ে দেওয়াই লাগবে, কারণ যেহেতু খারাপ কাজ করে ফেলছে। আমার বলে তুমি বিয়ে করতে রাজি আছো, মেয়েও দেখতে শুনতে ভালো। আমি বলছি আমি রাজি, তোরা মামি আমার সঙ্গে কী করবে আমি দেখবে, আমি রাজি। এবার করলো কি, আমার বাপ মায়ের খবর দিল, তারপরে সারাটা রাত ওখানে বাইরে রাখছে, মানে পুরো রাত আমার বাইরে রাখছে, এলাকার লোকজন, চেয়ারম্যান, মেম্বার মিলে, মানে একটা এলাহি কাণ্ড। আমার মারে তখন আমার বাড়ির একটা লোক তখন আসছে, আমার আব্বা মা কেউ আসে নাই, একটা লোক বাড়ির একটা লোকের তখন পাঠাইছে।
ওই লোক এসে বলতেছে যে কি কি ঘটনা। আমি তখন বলছি, তাই রাত দিনের 11টা কি 11:30টার দিকে তখন আমার আব্বা আম্মা আসছে। আইসা তখন আমার আব্বা আম্মাও বলতেছে যে ঠিক আছে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেছে, তা আমার ছেলে যদি বিয়ে করতে রাজি আছে তা বিয়ে করাই দেন। এবার বিয়ে করাই দিছে। বিয়ে করাই দেওয়ার পরে আমি তখন কী করলাম, তারে নিয়ে ওই দিনে একদম মানে খুব সুন্দরভাবে বিয়ে শাদী হয়েছে, আমি বউ নিয়ে বাড়িতে আসছি। আমার চাকরি কিন্তু মোটামুটি প্রায় চলে গেছে, যেখানে চাকরি করতাম ওইখানে চাকরি তখনই মানে এই ঘটনার পরে চাকরি আর নাই। বাড়িতে আসছি, আসার পরে তখন আমার বাসর ঘর, মেয়ের মা কিন্তু আসে নাই। মেয়ের বাড়ি থেকে 2টা বুড়ি মহিলা আর কয়েকটা ছেলে আসছে মানে মেয়ের সঙ্গে। আসার পরে রাতের বেলা আমাদের বাসর ঘর। তা বাসর ঘরে ঢোকার পরে আমি বললাম যে উর্মি, এটা তুমি কি করলা, এটা তুমি কি করলা, আমার সঙ্গে কেন এটা করলা? ও বলে আমার মা শিখিয়ে দিছে, আমার মা আমারে শিখিয়ে দিছে, আমি কি করব? আমার মা তো কিস্তি টাকা দিতে পারে না, এখন আমি কি করব? এই জন্য মা আমারে যেমনি শিখিয়ে দিছে আমি এমনিই কাজ করছি। তো মেয়েটাও দেখতে শুনতে অনেক বড় ছিল, মানে ছোট না, লম্বা টম্বা ফর্সা সুন্দরী আছে। এবং আমি তখন বললাম যে তো তোমার মা যেটা তোমাকে শিখিয়ে দিল তা তুমি কি করো? তোমার মা যে কিস্তির 50,000 টাকা নিয়েছে, ওই টাকা নিয়ে কি করছে? তোমার মা তো বলছে গরু কিনবে, তারপরে দুধ বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করবে। আমরা তো কোনো গরু দেখি নাই। পরে বলে কি যে আমার মা ওই টাকাটা নিয়ে আমারে এক জায়গার মধ্যে টাকা দিছে, মানে বলতেছে যে আমারে পুলিশে চাকরি দিবে, এই কথা বললে এক লোক আমার মায়ের কাছ থেকে টাকাটা নিছে এবং টাকাটা নিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে আর আমার চাকরি দেয়নি। তাই বললাম যে তুমি পড়ো কিসে? বলে আমি 9-এ পড়ি। তাহলে তুমি 9-এ পড়ো, পুলিশে চাকরি নিতে হলে তো ম্যাক্সিমাম এসএসসি পাস লাগে, এসএসসি পাস হইতে হয়। তা 9-এ পড়লে তুমি কেমনে পুলিশে চাকরি করতা? তো মেয়ে বলতেছে ওই মানে লোক নাকি দালাল নাকি বলছে যে কেমনে কেমনে জানি জাল কাগজ বের করবে, মানে জাল সার্টিফিকেট বের করবে, করে তারা চাকরি দেবে, এটা নাকি দালাল বলছে। পরে বলে যে দালাল তো এমনি এমনি আমার আম্মারে বলছে, যার জন্য আমার আম্মা এইভাবে কাজ করছে। আমি তখন বললাম হাই রে বোকা মানুষ, শেষ পর্যন্ত আমার কাঁধে আসলা, আমারে ফাঁসাই দিলা। তা ও তখন বলে কি আমি আপনার বিয়ে করতে চাই নাই, আমরা চাচ্ছিলাম যে আপনি যদি ব্যাগে টাকাটা দিয়ে দেন এবং ওই টাকাটা দিলে পরে আমাদের ঋণ পরিশোধ হয়ে যাবে, আমরা কিস্তি টাকা দিয়ে দিতে পারবো, এবং এটাই আমরা চাচ্ছিলাম আপনার সঙ্গে আমার বিয়ে হোক। এটা কিন্তু আমার আম্মা চায় নাই, আমার আম্মা কিন্তু ফাঁসা গেছে। আমি বললাম তো ফাঁসা গেলে আর কি, আমি বাইচা গেছি, সুন্দর একটা বউ পাইছি। এই বলে তখন তার সঙ্গে আমার ভাসর হয়। পরের দিনে সকালবেলা মানে তার মা আসছে, তার মা সেই হুমকি ধুমকি যায় ঝামেলা, মানে আমার আব্বারে গালাগালি করে, আমার আম্মারে গালাগালি করে, কেমন সন্তান পেটে ধরছেন, আমার ঘরে গিয়ে আমার মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এই সে মানে যত রকমের খারাপ খারাপ কথা আছে উনি সব কিছু বলতেছে। আমার আব্বা আম্মা কোনো কিছুই বলে না, আমার আব্বা আম্মা এইখান দিয়ে ঢুকাইতেছি ওইখান দিয়ে বের করতেছে, তারা কিচ্ছু বলে না। মহিলা তার কথা বক 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 অনেকক্ষণ ধরে বকর বকর করে তখন সে চলে গেছে। এবং চলে যাওয়ার 2-3 দিন পরে আমার তখন উর্মি বলতেছে আমি আমার বাড়ি যাব, আমার বাড়িতে যাব, আমার বাড়ি যাব। তো 2-3 দিন পর আমি তখন উর্মিরে তার মায়ের কাছে দিয়ে আমি আসছি। আসার কয়েকদিন পরে হইলো কি, ও আর আসে না। মানে আমি যখন আমার বউরে আনতে গেলাম, উর্মিরে আনতে গেলাম, ও আর আসে না। তাই আমি বললাম যে আমার গ্রামের লোকজন জানছে আমি বিয়ে শাদী করছি। আমি তখন বললাম যে উর্মি তুমি চলে আসো, এটা ভালো না, যেহেতু আমাদের বিয়ে শাদী হয়েই গেছে, তুমি চলে আসো। তখন আমি বাটনের একটা মোবাইল ফোন চালাইতাম, একটা বাটন ফোন কিনি। তো উর্মিদের ঘরে কিন্তু কোনো মোবাইল টোবাইল ছিল না। তাই আমি বললাম যে তুমি চলে আসো, ওরে বারবার বলতেছে না ও আসবে না। আমার বলে আমি আপনার সংসার করবো না, আমার আপনারা ভালো লাগে না। আমি আগেই বলেছিলাম আমি আসলে দেখতে শুনতে খুব বেশি একটা ভালো ছিলাম না, মানে চেহারা টেহারা খুব বেশি একটা ভালো না, অনেকটা খাটো ছিলাম এবং চেহারা অনেকটা মানে কালোই ছিল। তো বলে আমার আপনার পছন্দ হয় না, আমি আপনার সঙ্গে সংসার করবো না। অনেক বুঝাইলাম শোনাইলাম, না ও আসবে না আসবে না আসবে না। লোকজন নিয়ে গেলাম, এলাকার লোকজন নিয়ে গেছি, এবং আমার সঙ্গে কাবিনে যে টাকা আছে সে কাবিনের টাকাও চায় না। আমাকে বলতেছে যে আপনি আমার কাছে যে টাকা কাবিনে যে টাকা আছে ওই টাকাও আপনি দেওয়া লাগবে না, আমি আপনার সংসার করবো না। মানে খুব যায় ঝামেলা, সে আসবেই না। আমার আব্বা আম্মাও তখন বলতেছে যে মেয়ে যদি স্বেচ্ছায় না আসতে চায় তাহলে আর কি করার, তুই একটা কাজ কর, আমরা তোর অন্যত্রে বিয়ে করাবো। আমি আমার আব্বা আম্মারে বললাম যে না আমার আর বিয়ের সাথে দরকার নাই, বিয়ে তো একটা করলাম, যেমনি হোক যেভাবে হোক তো বিয়ে তো করছি, ও তো আর আসে নাই, তা ও যেহেতু আসে নাই তাহলে আপাতত আমার আর বিয়ের দরকার নাই। এটা বলে আমি তখন এটা ওখানেই সমাপ্তি করলাম। সমাপ্তি করে পরে আমার আব্বা বলতেছে তা এখন তো সংসারের অবস্থা খারাপ, তা কেমনি কি করবি, সংসার কেমনি চলবো? তখনও কিন্তু আমার ছোট ভাই আর ছোট বোন পরিবার স্টিল আছে, বোনটার বিয়ে দিতে পারি নাই, ভাইটাও তখন বেকার, টোটো করে ঘুরে বেড়ায় এখানে সেখানে, চাটুকিটাকে কাজ পায় করে, এই 2 টাকা পরিবারে দিলে দিল, না দিলে না, বাকি টাকা সিগারেটের পিছনে উড়িয়ে দেয়। এমন করে সময়গুলো কাটতে 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 পরে আমাদের এলাকারই আরেকটা লোকের মাধ্যমে তখন ঢাকায় একটা চাকরি পাই। একটা রেস্টুরেন্টে চাকরি, আমাকে বলছিল যে ম্যানেজারের চাকরি।
তো ম্যানেজারের কথা বলাতে আমিও বেশ খুশি হলাম। আনন্দের সঙ্গে তখন আমি সেই চাকরিতে জয়েন করার জন্য চলে গেলাম। আমি আর উর্মির কোনো খোঁজখবর নিলাম না। উর্মি তার বাড়িতে রয়ে গেল। ঢাকাতে যাওয়ার পরে আমারে বলছে ম্যানেজারের চাকরি, কিন্তু যাই দেখি ওয়েটারের চাকরি। একটা বাংলা হোটেল, খাবার ডেলিভারি করা বা খাবার সাপ্লাই করা। এবং এই কাজ তো ভাই আমি পারি না, কখনো করি নাই। হোটেলের কাজের কিন্তু ভাই অভিজ্ঞতা লাগে। আপনি হোটেলের কাজ কিন্তু ধরেই করতে পারবেন না, অনেক কিছু শিকার আছে। বাটি ধরা, প্লেট ধরা, খাবার সাপ্লাই করা, মানে খাবার সার্ভ করা, মানে মোটামুটি অনেক কিছু শিখার আছে। আমি তো ভাই আর মানে এত কিছু বুঝি না বা পারিও না। তো এই দেখা যায় এই দিক থেকে সেদিক থেকে বিভিন্ন দিক থেকেই লোকেরা খারাপ ব্যবহার করে। খাবার দিতে লেট হইতাছে, দেরি হইতাছে, এই সেই কথাবার্তা। তারপরেও দুঃখ কষ্ট মাঝে করে যাচ্ছি, তা কি করবো ভাই, তাও তো করে যাইতেছে। এইভাবে প্রায় মাস দেড়েকের মতো আমি হোটেলে চাকরি করি। মাস দেড়েক পরে একদিন হলো কি, দিনের বেলায় দুপুরবেলা তখন কাস্টমারের প্রচুর ভিড়। আমার মোবাইলে তখন একটা কল আসছে। তো এই ভিড়ের মধ্যে আমি যখন কলটা ধরছি, ধরা পড়ে বলতেছে যে আমি উর্মি। তাই আমি বললাম আমি তো এখন কাজ করতেছি, আমি ঘন্টা 2 করে কল দিতেছি, তুমি রাখো। তো রাইখে দিয়া কাজটা শেষ করে দুপুরে খাইয়া 3টার দিকে তারে কল দিলাম। আমি তখনও হোটেলে কল দিছি, পরে ও কল ধরছে। আমি তখন বললাম যে তুমি এই কেন ফোন করছো বা ঘটনা কি? তে আমারে বলতেছে আপনি আমার নিয়ে যান। আমি যে কেন নিয়ে যাব? তুমি তো চলেই গেছো, আমার সংসার করবা না, আমার সঙ্গে থাকবা না, তুমি সোজা সাপটাভাবে বলেই দিছো। তা এখন আবার এমন করতেছো কেন? না না না, আমার আর তোমার দরকার নাই। তুমি যেখানে আছো সেখানে ভালো থাকো, এবং আমি আর মানে পারবো না, প্রয়োজন নেই। পরে বলে আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আমার মা আমার উল্টাপাল্টা বুঝাইছে, এখন মায়ের উল্টাপাল্টা বুঝ দেখে আমি এটা করে ফেলছি। না, আপনি আমার নিয়ে যান, আমার ভুল হয়েছে, আমি আমার স্বামীর সংসার করব। তাই আমি বললাম কি সত্যিই করবা না উল্টাপাল্টা বলতেছো? পরে বলে না না না, আপনি আমার নিয়ে যান, আমি সত্যিই আপনার সংসার করব, আমি কোনো ঝামেলা করবো না। তাই আমি বলছিলাম ঠিক আছে, আমি তো এখন হোটেলে চাকরি করি, তা আমি তো মানে সবার সঙ্গে থাকি হোটেলে, তা এখানে তো আর তুমি আসতে পারবে না। আমি একটা বাসা ভাড়া করি, তারপর তোমার নিয়ে আসবো। এই নাম্বারটা কার? বলে এটা আমাদের গ্রামের একটা ভাবির নাম্বার, আপনি এই নাম্বারে ফোন দিয়ে আমারে বললে আমারে দিবে। আচ্ছা ঠিক আছে। তো পরে রাতে গিয়ে চিন্তা করলাম কি করা যায়। তো তার সঙ্গে বিয়ে হয়েছে, আমাদের কোনো তালাক বা ডিভোর্স এরকম কিছুই কিন্তু হয়নি। আইনত কিন্তু এখনও সে আমার বই আছে। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমি তারে নিয়ে আসি। পরের দিন তখন বেরোলাম, মানে ডিউটি থেকে একটু অফ নিলাম। অফ নিয়ে তখন হাঁটতেছি যে কোথায় আসলে মানে বাসা পাওয়া যায়। এরকম করতে করতে মোটামুটি একটা বস্তি লেভেলের বাড়ি বলা চলে, ওখানে একটা বাসা পাইছি। বাসা ভাড়া হচ্ছে আপনার 800 টাকা। 800 টাকা বাসা ভাড়া। তো এই চিন্তা করলাম যে যাই হোক আপাতত এটার মধ্যে এসে উঠি। পরে উর্মিরে ফোন দিয়ে বললাম যে এমন এমন বাসা পাইছি, বাসা কিন্তু বেশি ভালো না, 800 টাকার বাসা, এমন কি থাকতে পারবা? বলো হ হ পারবো, সমস্যা নেই। তাই আচ্ছা ঠিক আছে আসো। এই কথা বললে তখন তারে আমি টাকাও কিছু পাঠাই। পাঠানোর পরে তখন সে গাড়ি ভাড়া দিয়ে আসে। আসার পরে 2-1 দিন ভালো ছিল, আমার সঙ্গে ছিল বাসার মধ্যে। এখন 2-1 দিন পরে তার নাক উঠে দিতে শুরু হয়েছে, ওই বাসায় সে থাকবে না, এই বাসার আশেপাশের মানুষ খারাপ, তার দিকে খারাপ নজরে তাকায়, এই ঘর ভালো না, সে এখানে থাকবে না। তুই ঠিক আছে এখানে থাকবা না, তাহলে কি করবা? আমি এখান থেকে চলে যাব। কই যাইবা? আমি অন্য কোথাও মানে তুমি অন্য কোথাও বাসা না, মানে ও যে জায়গায় বাসা নিতে বলে সেই জায়গায় বাসা ভাড়া অনেক টাকা, আমি তো এত টাকা বাসা ভাড়া দিতে পারবো না। তাই আমি বললাম যে তুমি যেসব জায়গায় বাসা নিতে বলো ওইসব জায়গায় ভাড়া অনেক বেশি, আমার কাছে বাপু এত টাকা নাই, আমি এত টাকা ভাড়া দিতে পারবো না। ওই তখন করে কি যে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও নি কিছু একটা করব। আপনি যেহেতু হোটেলে চাকরি করেন, আপনি একটা বেতন পান, আমিও কিছু একটা করব, কইরা দুজনে মিলে যা হয় তা দিয়ে আমরা একটা ভালো বাসায় থাকবো। তাই আমি বললাম যে তুমি কি চাকরি করবা? বলে যেই চাকরি আপনি আমাদের দেন আমি সেই চাকরিই করব। এখানে তো অনেক মেয়েরাই আছে দেখছি গার্মেন্টসে চাকরি করে, আমি তাদের সঙ্গে গার্মেন্টসে চাকরি করব। আমি তখন বললাম যে তুমি কি গার্মেন্টসে চাকরি করতে পারবা? আমাদের ওই জায়গাটা ছিল আশুলিয়ার ওইদিকে আর কি। পরে ও বলে পারবো, পারবো না কেন, আমি যে টাকা বেতন পাবো ওই টাকা দিয়ে বাসা ভাড়া দিব, তাও আপনি একটা ভালো বাসা নেন, আমি এই বাসায় থাকতে পারি না, আমার অনেক ঘৃণা লাগে। তো যেহেতু ও বলতেছো গার্মেন্টসে ঢুকবে, তাও আমি ওর বিশ্বাস করি না। আমি বললাম আগে তুমি গার্মেন্টসে ঢুকো, আমি এরপরে বাসা নিব। কারণ ভাই আমি তো পরে বাসা ভাড়া দিতে পারবো না, আমার যে টাকা বেতন তা দিয়ে তো পরে আমার বাসা ভাড়া দেওয়া হবে না। পরে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তাইলে আপনি এই আমার মানে বাসা চাকরি দেন। পরে যে এলাকাতে থাকতাম সেই এলাকাতে একটা মেয়ের মাধ্যমে ওর গার্মেন্টসে তখন চাকরিতে ঢুকাইছি। 3 দিন চাকরি করার পরে আমি তখন বাসা পাল্টাইছি। বাসা পাল্টায়া মোটামুটি একটা ভালো বাসার মধ্যেই তখন উঠছি। তা ওইটার পর ও তখন চাকরি করে আসে যায়। তো ওর চলাফেরা না ভাই পুরো মডার্ন, এমন জামা কাপড় পরে যা দেখতেও আসলে খারাপ লাগে।
তখন আমি বললাম যে উর্মি, তুমি একটা বিবাহিত মেয়ে এবং একটা স্বামী সংসার করতেছ, তা এরকম অশ্লীল জামা কাপড় পরো কেন? মানে ও বলে যে জামা কাপড় ওর ভালো লাগে। এরকম করে করে দিন রাতগুলো কাটতেছে। কাটতে কাটতে এবার আমার দোষী কি, যে মানে আমারে বলতেছে আমার কিছু ভাল লাগে না, ঘরে ভাল লাগে না, মন খারাপ লাগে। এই 2-3 মাস কাজ করে ও আর কাজ করবে না। তো জোরাজুরি করে কাজ করবে না। আমি বললাম না, কাজ করো কাজ করো। এরই মাঝে হঠাৎ করে বলতেছে কি যে আমি চায়না চলে যাব। হঠাৎ করে মানে 2-3 মাস কাজ করার পরে আমি চায়না চলে যাব। কি বলো তুমি চায়না চলে যাবো? তা চায়নাতে তোমার কি আছে? আর চায়না কি যাওয়া সহজ কথা? ওইখানে কেন যাবা? পরে বলে আমি ওইখানে একটা কোম্পানিতে কাজ পাইছি, আমি সেই কোম্পানিতে চলে যাব। আমি তো তখন একটু অবাক হয়ে গেলাম, কি বলে চায়নার কোন কোম্পানিতে কাজ পাইছে ওই কোম্পানিতে চলে যাবে? তাই আমি বললাম চায়না তোমার কি আছে, কে তোমার কাজ দিয়েছে? পরে বলো আমরা যে কারখানায় কাজ করি সে কারখানায় একটা চায়নার ছেলে আছে, যার নাম হচ্ছে জেনের সঙ্গে আমার কথা হয়েছে, ওর বাড়ি চায়না, ও বলছে আমাকে চায়নাতে একটা কাজ দেবে। তখন আমি বললাম জরুরি, তুমি কি পাগল হইছো? জেন আবার কে? আর ওখানে চায়না কোম্পানি কোথায়? পরে বলে আমি তোমার সঙ্গে পরিচয় করাই দেবো, ও আবার বাংলাও বলতে পারে। তা কি রে ভাই, এমন কোন চায়না লোক আবার বাংলাও বলতে পারে? আমি তখন বুঝতে পারলাম না। আমি যদি না, তোমার এসবের দরকার নেই, তোমার যদি কাজ করতে খারাপ লাগে, তখন কিন্তু আমার মোটামুটি বেতন ভালো ছিল, 12 টাকায় বেতন পাইতাম। আমি যে তোমার যদি কাজ করতে খারাপ লাগে, ভালো না লাগে, তাহলে তোমার কাজে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকো, রান্না বান্না করো, সংসার করো, আমার এখন বেতনটা একটু ভালো আছে, আমরা চলতে পারবো। ওই তখন আমার বলতেছে কি যে না না না, আমি এরকম কিছু করব না, আমি জেনের সঙ্গে কথা বলছি, ওই আমার চায়না নিয়ে যাবে, আমি চায়নায় গিয়ে চাকরি করবো। তো আমি তখন চিন্তা করছি আমার বউ যেহেতু দেখতে শুনতে একটু সুন্দরী আছে, তাইলে সম্ভবত কোনো খারাপ লোকের থাপ্পড়ে পড়ছে বা কিছু একটা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার জেনের সঙ্গে কথা বলবো, এই তোমার কেমন জেন আমি একটু দেখবো, সমস্যা নাই, আমার একটু দেখাও তো, চলো। এটা বলার পরেই ও তখন করছে কি, আমার বলে যে না আমাকে দেখাবে না, আমারে দেখাবে না, মানে খুব যায় ঝামেলা টামেলা করতেছে, আমাকে দেখাবে না। পরে আমার আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমার যেহেতু দেখাইবে না, তা আমার আর দেখার দরকারও নাই, তুমি আমারে দেখাও না। কয়েকদিন পরে সে আবারও পাগলামি শুরু করছে, সে জেনের সঙ্গে চলে যাবে এই সেই। এবার আমি বলছি যে না রে ভাই, আমি একটু দেখবোই তোমার জেন আসলে কেমন জেন, এটা আমি দেখি। পরে আমার ওই কারখানাটাতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, একটা চায়না ছেলে, এবং ওই চায়না কোম্পানি তো এখানে আছে এবং ভালো পর্যায়ে আছে। তা আমার বলতেছে ছেলেটা আবার বাংলা বলতে পারে, যেহেতু বহু বছর ধরে বাংলাদেশে আছে, তো মোটামুটি একটু একটু বাংলা বলতে পারে। পরে বলতেছে যে আমার বউর সঙ্গে তার ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, ওখানে বাঙালি অনেক মেয়েরাই আছে, ওই কোম্পানিতে কাজ দিবে, আমার বউকে নিয়ে যাবে, ভালো টাকা বেতন পাবে, ও যাবে না, ও পাঠাই দিবে, এই সে আমারে বলতেছে। পরে আমি বললাম যে কি বলে এইসব কথাবার্তা, এবং আমি ওর বউরে বলতেছি যে তুমি না একটা খারাপ পাদে পড়ে গেছো, লোকটা আরে ভালো মনে হয় না, আর তুমি চিনো না জানো না, একটা মেয়ে মানুষ চায়নাতে চলে যাবা, তোমার বিক্রি করে দিবে, খারাপ জায়গায় বিক্রি করে দিবে, তা তুমি এটা কইরো না। না না ভাই, ও আর আমার কোনো কথাই শুনতেছে না, এই তুমি পাঠাইলে পাঠাইবে, না পাঠাইলে নাই, আমি একাই চলে যাব, এই সেই যায় ঝামেলা, খুব ঝামেলা করতেছে। তো বাড়িতে ওর মা আছে, আমি ওর মায়ের ফোন দিছি, ওর মা উল্টা ওর পক্ষে, আমার মেয়ে যা করতে চায়, যেটা করতে চায় সেটাই করতে দাও, আমার মেয়েরে বাধা দিও না, এত তদারকি করো না, এত খারাপই করো না, আমার মেয়ে যা করতে চায় তাই করতে দাও। মানে ওর মা আরও এক কদম এগিয়ে, মানে মেয়ে যা করে মা তাতেই সাপোর্ট দিচ্ছে, মানে ওরা কোনো কিছুতে বাধা দিতেছে না। তো আমি দেখলাম যে কি, আমি না বিপদে পড়ে গেলাম, যে না ও আমার কোনো কথাই শোনে না, আমার কোনো কথাই মানে না, ও চায়না চলেই যাবে, এ লোকের সঙ্গে ওর এই উঠা বসা এটা সেটা। রাগারাগি করে হলো কি, আমি আর বাসায় আসি না, 2 দিন পর্যন্ত বাসায় আসি নাই। হোটেলে চাকরি করছি, হোটেলেই ঘুমাইছি। 2 দিনে কি ও আমার একটা ফোনও দেয় নাই, 2 দিনে আমার নাম্বারে কোনো কল টল দেয় নাই। তা 2 দিনে যখন কল দেয় নাই, এবার আমি 2 দিন পর ওর নাম্বার, ওর আবার মোবাইল ছিল, ওর ফোনে কল দিলাম, দেখি ওর নাম্বার বন্ধ। কিরে নাম্বার বন্ধ কেন? নাম্বার বন্ধ থাকার পরে আমি তখন ঘরে আসছি 2 দিন পরে, আইসে দেখি যে আমার ঘরে তালা মারা। তো যে মেয়েটার সঙ্গে গার্মেন্টসে চাকরি করতো, ওই মেয়েটা বলতেছে যে ও তো চলে গেছে জেনের সঙ্গে চায়না, মানে মাত্র 2 দিন। তা 2 দিনের ভিতরে ও পাসপোর্ট কবে করলো, চায়নায় কবে গেল? মানে পাসপোর্ট করা লাগে, ভিসা লাগে, এটা তো এত সহজ কথা না। তারপরে বলতেছে যে ও জেনের সঙ্গে চলে গেছে, কই জানি চলে গেছে, ও চায়নায় চলে যাবে, আর আপনার সংসার করবে না। মনের ভিতরে রাগ উঠে গেছে, দূর, ওর জন্য তো কম করি নাই, এত কষ্ট করলাম, এত যন্ত্রণা সহ্য করলাম, এবং সবশেষ এখন ও এরকমটা করতেছে আমার সঙ্গে, তা আমার কি আর করে না, আমি আর ও যা বলতেছে তাই করতেছে, ও করুকা, আমি আর ওর কোনো খবর নেব না। তো এই করে করে এখানে চাকরি করতেছি, আবার হোটেলে চাকরি করি, ওর কোনো খবর টবর নেই না। এদিক তো ওর মা আমার এবার ফোন দিয়ে পাগল বানাই দিতেছে,
এই শিপন, তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিছি, আমার মেয়ে কই গেছে না গেছে, তুমি আমার মেয়ের কোনো খোঁজ খবর রাখো না, আমার মেয়ে কই গেছে আমার সন্ধান দাও। আমি বললাম, আমি তো আপনার আগেই বলছি যে আপনার মেয়ে একটা খারাপ ছেলের ফাঁদে পড়ছে, আর চাইনিজ ছেলের ফাঁদে পড়ছে, ওই চাইনিজ ছেলে আপনার মেয়ের চায়না নিয়ে চলে গেছে, আর আপনার সঙ্গে যোগাযোগ নেই। বলে না, আমার মেয়ে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এতদিন হয়ে গেল আমার মেয়ে কই গেছে, এই সময় কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করে পরে উনি আমার বাসায় চলে আসছে, আমরা যে বাসায় থাকতাম ঢাকায়, ওই বাসায় চলে আসছে। আইসা বলে, কোন কোম্পানির কোন ছেলের সঙ্গে আমার মেয়ে পালাইছে, ওই কোম্পানিতে যাবো চলো। তা আমি তখন আমার শাশুড়ি নিয়ে ওই কোম্পানিতে গেছি। কোম্পানিতে যাওয়ার পর একটা বাঙালি সিকিউরিটি গার্ড ছিল। এই সিকিউরিটি গার্ডের আমি তখন বললাম যে, ভাই দেখেন, এমন এমন ঘটনা, আমার বউ পালাইছে এবং একটা চাইনিজ লোকের সঙ্গে আপনাদের এখানে নাম হচ্ছে জেন, এবং জেনের সঙ্গে পালাইছে। তা এই লোকটা তখন আমার সিকিউরিটি গার্ডটা বলতেছে যে, ভাইটা আপনি কি বলেন, এখানে তো মানে চায়নার যে মানে আপনি যে চাইনিজের কথা বলেন, এ তো চাইনিজ তো আছে মাত্র 2-3 জন, না ওরা তো কোনো বাঙালির সঙ্গে কথা বলে না, এবং কথা বলেও না, এবং তারা মানে গেটের বাইরে যায়ও না। কি আপনার বউর সঙ্গে প্রেম হয়েছে টেম হয়েছে এগুলো কি বলেন, এখানে তো চায়না লোক কয়েকজন, তারা তো সবাই আছে, তারা তো কেউ চায়নাতে যায়নি। তাই আমি বললাম যে, না রে ভাই, আমার বউরি নিয়ে এখানে একটা চায়না ছেলে পালাইছে, বলে নামটা কি বললেন? আমি বললাম, নামটা বললাম যে জেন। তো জেন বলার পরে তারা তখন ভিতরে ঢুকছে, ঢুইকা অনেকক্ষণ পরে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে লোকটার বাড়ি ছিল গোপালগঞ্জ, দারোয়ান তখন আমার বলে, ভাই আপনার বাড়ি কই? আমি যে, ভাই আমার বাড়ি রাজশাহী। বলে, ভাই আপনি জেন নামের যে ছেলের কথা বলতেছেন, ছেলেটা কি দেখতে এরকম? আমি তখন একটা ছবি দেখায়। আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছেলে। বলে, ওর বাড়ি তো চায়না না। তো যে ওর বাড়ি কই? বলে, ওর বাড়ি বান্দরবন। কি বলেন ভাই, ওর বাড়ি বান্দরবন? বলে, হয়, ওর বাড়ি তো বান্দরবনে, ও তো চাইনিজ না, ও তো চায়না না, ও তো এখানে হচ্ছে কাজ করতো, মানে চাইনিজদের সঙ্গে কাজ করতো, এবং ওই বাবুর্চির কাজ করতো, রান্না বান্না এটা সেটা করতো। এবং যেহেতু ওরা চাইনিজ খাবার পছন্দ করে, মানে চাইনিজে ওরা আবার চায়না খাবার বানাইতে পারে, এইভাবে তখন এই ছেলেটাকে নিয়ে আসে। ছেলেটা এখন বাবুর্চি টাবুর্চি যায় কেটে পেয়ে কিছু। আমি তখন বললাম, এই ছেলের সঙ্গে আমার বউ পালাইছে। পরে বলে, তা ও তো নাই, আজকে কয়েকদিন ধরে ও নাই, ও গ্রামে চলে গেছে। পরে বললাম যে, ওর গ্রামের বাড়ি কোথায়, ওর গ্রামের বাড়ি ঠিকানা দেন। পরে তাদের কাছ থেকে ওর গ্রামের বাড়ি ঠিকানা নিলাম। গ্রামের বাড়ি ঠিকানা নেওয়ার পরে মানে অনেক দূরে বান্দরবনের এক গহীন পাহাড়ে ওর বাড়ি। ওইখানে তখন আমরা গেলাম। যাওয়ার পরে ওর কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। ওর বাড়িতে পর্যন্ত গেলাম, ওখানকার যে আর্মি আছে আর্মির সহযোগিতা নিলাম। আর্মিরে বললাম যে, এমন এমন ঘটনা, আমার বউরে নিয়ে পালাইছে, সব বলছে। পরে আর্মিরা সহ ভিতরে ঢুকছি, একদম গহীন পাহাড়ে। ভিতরে ঢুকার পরে সেখানে তার বাড়ি ঘরে গেলাম। যাওয়ার পর জানতে পারলাম সেও বহু মাস ধরে বাড়িতে আসে না, বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। তো কিরে, বাড়ির সঙ্গেও কোনো যোগাযোগ নাই, তাহলে ও কই গেল? আর ওরে খুঁজে পাই না। আমার বউ মানে আমার শাশুড়ি তখন থানা পুলিশ থেকে শুরু করে যাদের যাদের জানানো দরকার উপরে মহলের সবাইরে জানাইতেছে, তার মেয়েরে পাওয়া যাইতেছে না। যে কোম্পানিতে কাজ করছে ওই কোম্পানির লোকজনদেরকেও বলতেছিলাম যে, এমন এমন ঘটনা, আমার বউরে পাওয়া যায় না। তারাও তাদের মতো করে চেষ্টা চালাইতেছে, কিন্তু কোনোভাবেই জেনের আর কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। মানে ওই যে জেন চাকমা, এবং কই চলে গেছে, কোথায় চলে গেছে, আর কোনো সন্ধান নাই। দিনের পর দিন কাটতেছে, আমি কান্নাকাটি করতেছি, কিরে কই গেল আমার বউ, আর কোনো সন্ধান। এভাবে বহুদিন পরে একদিন রাত 2টা বাজে একটা অপরিচিত নাম্বার থেকে আমার মোবাইলে কল আসে। আমি কিন্তু মোবাইলে কোনো সময় সাইলেন্ট করতাম না, কল আসলে পরে আমি কলটা রিসিভ করি। আমার বউ তখন আমার কান্না করতেছে, মানে আমার বউ আকলিমা ইসলাম উর্মি কান্না করতেছে আর বলতেছে, আপনি আমারে বাঁচান, আমার অমুক জায়গায় আটকে রাখছে। মানে ঠিকানাটাও বলে দেয়, চট্টগ্রামে ফোর্ট এলাকাতে আমার আটকে লাগছে, আমার এই ঠিকানাটা বলে দিচ্ছে, মানে পুরো ঠিকানাটা বলছে। আমি ঠিকানাটার সাথে সাথে কাগজে নোট করে ফেলছি। নোট করে আমি তখন সঙ্গে সঙ্গে তাদের যে কারখানা আছে, যে কারখানায় ছেলেটা চাকরি করতো, ওই কারখানার যে অফিসার আছে সেও কিন্তু আমার বলছে, ভাই আপনি যদি সন্ধান পান আপনি বললেন, আমাদের কারখানার অনেক ক্ষতি করে গেছে। তাদের সহযোগিতা নিলাম, তারা তখন ডিবি পুলিশের সহযোগিতা নেয়, এবং ডিবি পুলিশের মাধ্যমে আমরা তখন সেই জায়গা থেকে, মানে আমার বউ যে লোকেশান দেয় সেই লোকেশান থেকে প্রায় 16টা মেয়েকে উদ্ধার করি। এবং একথায় বলতে গেলে সেখানে মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল আর কি ওই জায়গাটার ভিতরে, এবং সেই ফোর্ট থেকে তখন তাদেরকে বিদেশে পাচার করা হইতো, ওই মানে পথে জাহাজে তখন পাচার করে দিত বিদেশে। ওইখানে এবং অনেক ঘটনা আছে, এখানে অনেক কাহিনী আছে, মানে প্রশাসন আমাকে অনেক সাহায্য করছে। তিনি বলতে গেলে তো অনেক ঘটনা, আপনাকে সংক্ষেপ করে বলি। পরে এরকমভাবে সবাই মিলে তখন দৌড়াদৌড়ি করে সেই ফোর্টের মধ্যে থেকে আমার বউরে আমরা তখন উদ্ধার করি। আমার বউ সহ 16টা মেয়ে ছিল, সব মেয়েগুলোর উদ্ধার করি। আমি তখন ওরে নিয়ে আসি। আসার পরে আমার শাশুড়ি তখন বলতেছে,
ওরে বলতেছে, খুব গালাগালি করতেছে ঢাকায় আসার পরে, বেয়াদব তুই জামাইয়ের কথা বাইরে গেলি, তোর জামাইয়ের কথা শুনলি না, এইটা এত খারাপ কেন, এত খারাপ কেন। জেনারেল কিন্তু আর পাইছে না, ওই চাকমা ছেলেটার আর পাইনি। তো যতটুকু জানলাম ওর ওখানে বিক্রি করে দিছে, মানে ওরে বিক্রি করে দিয়ে ওই ছেলে পালাইছে। তা ওরে আর পাই নাই। পরে আমার শাশুড়ি বলতেছে, তোরে মারবো কাটবো, মানে আমার সামনে মারতেছে আমার বউরে। তাই আমি বললাম যে ঠিক আছে মাইরেন না, ওরে মাইরে আর কি করবেন। এই তো উর্মি এসে আমার পা ঝরায় ধরছে, দুইটা বলতেছে আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আপনি আমার মাফ করে দেন, আমি আপনার কথার অবাধ্য হয়েছি, আমি আর জীবনেও কোনোদিন আপনার কথার অবাধ্য হবো না, আপনি যা করতে বলেন আমি তাই করব, আপনি যেদিকে যাইতে বলেন আমি সেদিকেই যাব, আপনি আমার মাফ করে দেন, আপনি আমি আপনার পায়ে ধরতেছি, মানে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, মানে এরকম একটা অবস্থা আর কি। তা আমি তখন বললাম যে দেখো, আমার সঙ্গে তুমি এরকমটা করো না, আমার সঙ্গে তুমি এরকমটা করো না, আমি আমি আসলেই সত্যি বড় অসহায়, আমার আমি সত্যি বড় অসহায়, আমি সত্যি আমার সব কিছু হারাইছি। আজকে আমি চাকরি করি, আমার বাপ মারেও 2 টাকা দিতে পারি না, আমার বাপ মা রোগে সুখে কত কষ্ট পাইতে আছে, ভাই বোনগুলোও কত কষ্টে আছে, আমি তোমার জন্য এই টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম, আমি কই তোমারে খুঁজি নাই, কই তোমারে পাই নাই, আমি তো সবই তোমার জন্য হারাইলাম, তুমি এটা কেন করলা। হ্যাঁ বলতেছে আমি ভালো হয়ে যাব, আমি আর কখনো এরকম করবো না। পরে চিন্তা করলাম যেহেতু আমাকে জড়ায় ধরছে, কান্নাকাটি করছে, ওই মনে হয় ভালো হয়ে গেছে। আমি সব কিছু ভুলিয়া আবারও তার সঙ্গে সংসার শুরু করলাম, যে আল্লাহ কি করে দেখি। পরে আবারও সংসার করতেছি। এইভাবে একটা সময় তখন প্রেগনেন্ট হয়। ওই সময় কিন্তু খুব ভালো, আর কোনো ঝামেলা করে না, কোনো খারাপই করে না, আমার সঙ্গে বেশ ভালোভাবেই আছে। তো গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পরে আমি তখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ দেখে আমার কী করে। এমন করতে করতে আমার ঘরে একটা কন্যা সন্তান, মানে ওর ঘরে একটা, ওর কোল জুড়ে আমার একটা মেয়ে সন্তান হয়। আমার মেয়েটাও দেখতে অবিকল উর্মির মতো হয় এবং চেহারা বেশ মানে ভালো সুন্দর হয়। তা আলহামদুলিল্লাহ মেয়েটা হওয়ার পরে আমিও বেশ খুশি আছি, ভালো আছি। তা মেয়েটা হওয়ার আগ পর্যন্ত তো কোনো কাজ টাজ করতো না, গার্মেন্টসও কাজ করতো না, ঘরেই থাকতো, বাসায় থাকতো, সব সুন্দরভাবে সংসার করতো। মেয়েটা হওয়ার পরে আমি তো মেয়েটার আদর করে কোলে নেই। মেয়েটা হওয়ার প্রায় আপনার আনুমানিক 5 থেকে 6 মাস পরের কথা বলতেছে। আমি অফিস থেকে এসে মেয়েটারে কোলে নিয়ে আদর করে, তখন কিন্তু আমি ম্যানেজার হয়ে যাই। যে হোটেলে চাকরি করি ওই হোটেলে কিন্তু ওয়েটার থেকে আমি তখন ম্যানেজার হই। তাই আমি এটার আদর করি। ও আমার একদিন বলতেছে কি যে আপনি তো মেয়েটার আদর করেন, এত আদর যত্ন করেন, এত ভালোবাসেন, মেয়ের প্রতি আপনার এত ভালোবাসা, তো মেয়েটারে যে আপনি এত ভালোবাসেন, আমি আপনার কাছে একটা জিনিস চাইলে কি আমারে দিবেন? আমি তো আপনার এত সুন্দর একটা মেয়ে দিছি, তা আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কি আমার এই জিনিসটা দিবেন? তাই আমি বললাম যে কি চাও আমার কাছে, তুমি বলো, তোমার চাওয়া কি, আমি তোমার চাওয়া পূরণ করব। পরে বলতেছে পূরণ করবেন না এমনি এমনি মিথ্যা মিথ্যা বলতেছেন। আমি বললাম আরে না, মিথ্যা মিথ্যা বলতেছি কি, আমি তোমার চাওয়া পূরণ করবো। তখন আমার কয় কি যে আপনি আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেন। তখন আবার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বের হয়েছিল ওইখানে আপনার, যখন আমরা বাটন ফোন কিনি তখনও কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল বের হয়েছে, বাট আমার তো সামর্থ্য ছিল না, আমি ওই কম টাকায় বাটন ফোন কিনি। ঠিক আছে, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন, ওইটাতে আবার ফেসবুক টেসবুক এইসব কিছু চালানো যায়। তখন কিন্তু আপনার মানে আমি যদি ভুল না করি, হয়তো এটা 2014 বা 15 সালের ঘটনা, যদি আমার সঠিক খেয়াল নাই। তা ওই সময় ফেসবুক মানে খুব প্রচলিত হয়েছে, মোটামুটি প্রচলিত হয়েছে। তাই আমার বলে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন। আমি ভাই এত মানে দরিদ্র ছিলাম, ওর ফোন কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। না ওর ফোন লাগবে, গাল ফুলে থাকে, আমার সঙ্গে কথা বলে না, মন খারাপ করে থাকে, আপনি আমার মোবাইল ফোন কিনে দেন, আমার একটা মোবাইল ফোন লাগবে, মানে খুবভাবে ও খারাপই করতেছে। তাই দিব বলে ঘুরাইতেছি, না ও খুব ঝামেলা করে। এবার করলাম কি, আমি যে অফিসে চাকরি করি সে অফিসের বসের ধরলাম, মানে অফিস বলতে ওই হোটেলের আর কি, হোটেলের মালিকের ধরলাম, ধরে বললাম যে স্যার এই ঘটনা, আমার তো একটা মোবাইল ফোন লাগে এমন, এখন আপনি আমার মাসে আমার বেতন থেকে কাইটে আমার একটা মোবাইল ফোনে টাকা দেন। তো স্যারের হাতেই তখন একটা মোবাইল ফোন ছিল, বেশ ভালোই। স্যার আমার আমি এটা বিক্রি করবো, তাই এটা কিনে নিয়ে তাইলে তুই। তা আমি তখন স্যারের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা কিনে, একদম বড় মোটা মোবাইলগুলো, মোটাগুলো, তাই কিনলাম। কিনা বলতেছি যে উনি আমার নামে তখন এই টাকাটা লিখে রাখলো এবং এটা মাসে আমার বেতন থেকে কাটবে। তাই আমি মোবাইল ফোনটা নিয়ে আমার বউয়ের হাতে দিলাম। ভাই ও বেশ খুশি, এত খুশি যা বলার মতো না। এই মোবাইল টিপে মোবাইলের মধ্যে থাকে, মানে সারাক্ষণ ওর মতো করে আছে। আমি তো ওই গার্মেন্টসে ভাই চাকরি বাকরি করতেছি, চলতেছি, এইভাবে প্রায় 1.5 বছর কেটে যায়। 1.5 বছরে কিন্তু ও কোথাও চাকরিতে ঢুকে নাই, কোনো গার্মেন্টসেও যায় নাই, কোনো কাজেও ঢুকে নেয়। ওই ঘরের মধ্যে আমার মেয়েটারে লালন পালন করে, মেয়েটারে বড় করে। আর ও কোনো চাকরি বাকরি করুক সেটাও আমি চাই না, আমার দরকার নেই ভাই। আমি নুন দিয়া ভাত খাই, আমার কোনো দুঃখ নেই, তা আমি আমার পরিবারের শান্তি চাই। দেখলাম যে না, শান্তি যেহেতু আছে তো শান্তিতে থাক, আমি আর কিছু বললাম না। এরপরে হইল কি ভাই, এইভাবে 1-1.5 বছর পরে এক নতুন কাহিনী।
সারাক্ষণ মোবাইলের দিকে তাকায় থাকে, সারাক্ষণ মোবাইলের দিকে তাকায় থাকে, হাত থেকে একটা সেকেন্ডের জন্য মোবাইল ফোনটা মানে রাখে না। এই মোবাইলের মধ্যে দেখেটা কি দেখে? এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমি দেখি কি ওই মানে মেসেঞ্জার বা এরকম কিছুতে কোন একজনের সাথে কথা বলতেছে, মানে মেসেজ করে খুব হাসাহাসি করে। ওই কিন্তু আবার ইংরেজি বেশ ভালো বুঝতো, মানে ওই যে ক্লাস 9 পর্যন্ত পড়ছে না, ওর কিন্তু মেধা বেশ ভালো ছিল, ইংরেজি লিখতে পারতো, আবার ইংরেজিও লেখা বুঝতো, মানে মেসেজ টেসেজ ভালোই লিখতো, ভালোই বুঝে যেত আর কি, ইংলিশও বুঝে, ভালোই বুঝে। এই করতে করতে ভাই একটা সময় আমি জানতে পারলাম ও আরেকটা চাইনিজ লোকের সঙ্গে এই কেমনে ফেসবুকে পরিচয় হয়ে গেছে। লোকটার নাম ছিল জিয়াং। জিয়াং নামের এক চাইনিজ লোকের সঙ্গে ওই কেমনে পরিচয় হয়েছে। হওয়ার পরে ওই চাইনিজের সঙ্গে ও কথা বলে, মেসেজ করে, এটা সেটা। আমি ওরা একদিন জিজ্ঞেস করলাম, আমি যে কোনো একজন থার্ড পার্টির মাধ্যমে বিষয়টা জানতে পারছি যে এরকম ঘটনা, ওই আরেকটা চাইনিজ লোকের সঙ্গে কথা বলে। পরে আমি বললাম যে উর্মি, এই ঘটনা, তুমি কোন চাইনিজের সঙ্গে কথা বলো? তুমি কি আবার কোনো প্রতারণার ফাঁদে পা দিছ? তুমি কি আবার কোনো কিছু করতেছ? বলে না না না, তোমার এগুলো কে বলছে? আমি বললাম যে আমি এমন খবর পাইছি যে তুমি আবার কোনো চাইনিজ লোকের সঙ্গে কথা বলতেছ। না, ও স্বীকার যায় না। তা বেশ কয়েকদিন পরে হয়তো নিচ থেকে বলতেছে, আগে তো আমি একটা প্রতারণার ফাঁদে পড়ছি, এখন কিন্তু আর প্রতারণা না, এখন আমি সত্যি একটা চাইনিজ লোকের সঙ্গে কথা বলি, এবং দেখো লোকটা চায়নাতে থাকে, আমাকে ছবি পাঠাইছে, এটা সেটা, তাই সব কিছু আমাকে দেখাইছে। দেখানোর পরে আমি তখন দেখলাম যে হ্যাঁ, ঘটনা সত্যি। পরে আমি বললাম যে দেখো উর্মি, তুমি তো একবার খারাপই করছো বা একবার ঝামেলায় পড়ছো, এগুলোর মধ্যে আর পা দিও না। আমাদের দরকার নাই টাইনা এগুলোর দরকার নাই, আমরা দেশে বেশ ভালোই আছি। আমি একটা হোটেলের ম্যানেজার, ভালো টাকা বেতন পাই, এই টাকা দিয়ে আমরা বেশ আরামায়েশেই চলতেছি, তা তোমার এসবের কোনো দরকার নাই, তুমি এগুলো কইরো না। পরে আমারই বলতেছে কি যে না না, এবং উনি অনেক ভালো, দেখো আমার সঙ্গে অনেক ভালো ফ্রেন্ডলি কথাবার্তা বলে, এই সে মানে যত মানে কথাবার্তা আছে। আমি বললাম যে না না, এগুলো কইরো না, আমার কোনো কথাই শোনে না। আবার আগের মতো মানে ওই একবার জেনের কথা শুনে যা করছে, জেন চাকমার কথা শুনে একইভাবে এখন জিয়াংয়ের কথাও সেরকমই করতেছে, এবং না আবার আগের মতো একদম আগে যেমন ছিল এমন। এবার হইলো কি ভাই, আমি ওর মায়ের ফোন দিলাম, ওর মায়ের বললাম যে আপনার মেয়ে তো এরকম করতেছে। ওর মা আবার সে আগের মতো, একবার মেয়েরে না পাইয়া যে পাগলামি করছে, কান্নাকারি করছে, আমার হাতে পায়ে ধরছে, মেয়ে লেগে এই সেই, এগুলো সব ভুলে গেছে। এখন বলতেছে আমার মেয়ে একটা কিছু করতে গেলে তুমি বাধা দাও কেন, এবং আমার মেয়েরে বাধা দাও কেন, আমার মেয়ে তোমার সংসার করবে না, এটা সেটা করে উনি এই ঝামেলা করে তখন করলো কি, ওনার মেয়েরে নিয়ে উনি এখান থেকে চলে গেছে। মানে উনি একদিন আসছে ঢাকাতে, আইসা উর্মি কিন্তু আমার সঙ্গে খুব ঝামেলা করতো, আমার গায়ে হাত তুলতো, আমার মারতো, খুব খারাপ আচরণ করতো, করে একটা সময় মানে ও আমার সঙ্গে থাকবে না আর কি, আমার মেয়েটার নিয়ে তখন চলে গেছে রাজশাহীতে চলে গেছে। যেদিনও চলে যায় আমি সেদিনও তাকে বারবার বুঝাইছি, উর্মি তুমি আর কোনো প্রতারণার ফাঁদে পা দিও না, তুমি একটা সহজ সরল বোকা মেয়ে, তোমার যে যেমনি পারতেছে এমনি ইউজ করতেছে, তুমি একবার গিয়ে একটা খারাপ জায়গায় পড়ছো, এখন আরেকটা খারাপ জায়গায় পড়তে যাচ্ছ, তুমি উর্মি এগুলো করো না, তুমি প্লিজ এগুলো করো না, তুমি আমার সন্তানের মা, আমি তোমাকে অনুরোধ করে বলতেছি। না না না, ও আর আমার কোনো কথাই শোনে না, এবং একটা পর্যায়ে তখন বললো কি ঠিক চলে গেছে, মানে রাজশাহীতে চলে গেছে। রাজশাহীতে চলে যাওয়ার কিছুদিন পরেই আমি জানতে পারলাম যে ও রাজশাহী থেকে ওই জিয়াংয়ের সঙ্গে কথাবার্তা বলে কেমনে ওর মা ওরে পাসপোর্ট করাইছে, এবং সম্পূর্ণ ওর মায় কিন্তু ওরা পাঠিয়ে দিয়েছে। পাসপোর্ট করে এই লোকে দেখেও নাই, লোকে দেশে আসেও নাই, চিনে না, ফেসবুকে পরিচয়, আরে মা কি করছে, ওরা কেমনে পাঠিয়ে দিয়েছে। তো ওর মা যে ওরে পাঠাইছে তখন ওদের গ্রামেরই কোনো একটা লোকের সহযোগিতায় পাঠাইছে, এবং ওদের গ্রামের অনেক লোক কি চায়নাতে থাকে না, চায়নার সাথে কি সম্পর্ক আছে, সেই লোকের সঙ্গে তখন ওরা পাঠিয়ে দিছে। ওই তখন চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তখন চিন্তা করছি যেহেতু চলেই গেছে, আমি আর কি করার। আমি তখন বললাম কি আমার মেয়েটা আনার জন্য রাজশাহীতে গেলাম, গিয়ে ওর মায়ের বললাম যেহেতু আমার উর্মি চলে গেছে, আমার মেয়েটা আমার দিয়ে দেন। না, ওর মা আমার মেয়ে দিবে না। কেন আপনি আমার মেয়ে দিবেন না? উনি বলে যে আমি আমার মেয়ে দিব না, আমি কেন আমার মেয়ে দিব, আমার মেয়ের আমি দিব না। এইরকম করে ধরেন আপনার দিন রাতগুলো কাটতেছে, কাটতে এখানে প্রায় আপনার 8 থেকে 9 মাসের মতো কেটে গেছে। 8-9 মাসের মতো আমি চাকরি বাকরি করি। 8-9 মাস পরে হয়েছে কি, একদিন হঠাৎ করে আমার বাসায় ওর মা আসছে আমার মেয়েটারে নিয়ে। এই 8-9 মাস পর্যন্ত কিন্তু আমি ওদের সঙ্গে মানে উর্মির মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখি নাই, কোনো কথা বলি নাই। যেহেতু উনি আমার মেয়েও দিবে না, আমার বউরও বিদেশে পাঠাইছে, আমার দরকার নেই। 8-9 মাস পর আমার বাসায় আসছে, আইসা মানে খুব চুপচাপ বসে আছে, মনটা বেশ খারাপ দেখে বোঝা যাচ্ছে। পরে আমি বললাম যে কি ব্যাপার, আপনার মনে তো খারাপ কেন, কি হয়েছে?
পরে কান্না করতেছে, কান্না করে করে বলতেছে যে তোমার কাছে কি 1,05,000 টাকা হবে, এমনিই বলে। তা আমি বললাম যে আমার বিক্রি করলে 1,05,000 টাকা হবে, এগুলো আপনি কি বলতেছেন, এত টাকা আমি কই পাবো, আর কেনই বা আপনি এত টাকা চাইতেছেন। পরে বলে বাবা রে, আমি তো বিপদে পড়ছি, একটা বিপদ থেকে রক্ষা হইতে হইব। তাই আমি বললাম যে কোন বিপদ থেকে রক্ষা হইতে হবে, কি হয়েছে আপনি আমার বলেন। পরে বলে আমার মেয়ের তো কিসমত খারাপ, কপাল খারাপ, যেই ঢালে হাত দেয় ওই ডালটাই ভেঙে যায়, আমার মেয়ের কপালে তো কোনো শান্তি নেই, সুখ নেই, আমার মেয়েটা একটা বিপদে পড়ছে, আর মেয়েটারে বাঁচাইতে হবে। শুনে না ভাই আমার কলিজাটা কাঁপতেছে, কিন্তু আমার বউ তো, এই যে কী হয়েছে, কী বিপদে পড়ছে যে বলেন তো আমারে। পরে বলে ও চায়নাতে বিপদে পড়ছে, ওরে চায়না থেকে রক্ষা করে আনা লাগবো, আমার 5,00,000 টাকা লাগবো। এই কথা বলে ওর মা তখন হাউমা করে কান্না শুরু করছে। ওকে যে ভিটা বাটি ছিল ওইটাও কিন্তু ওর মা বিক্রি করে দিছে। ওর মা টাকা যে কী করে ওর মায়ে ভালো জানে, ওই ভিটা বাটিও বিক্রি করছে, আরেকজনের বাড়িতে তখন থাকতেছে, নিজের বাড়িটাও নেই। পরে আমি বললাম যে চায়না তো কী বিপদে পড়ছে আমারে বলেন না। বলে না, আমি বিপদের কথা বলতে পারবো না, তবে 1,05,000 টাকা হলে আমার মেয়েটার আমি রক্ষা করে আনতে পারবো, নাইলে আমার মেয়েটা ওই দেশে মারা যাবে। আমি তখন বললাম যে আপনারা এগুলো আমার সঙ্গে কী শুরু করছেন, মানে আমার সঙ্গে এগুলো কেন করতেছেন। তাই চিন্তা করছি যে মানুষটা তো বিপদে পড়ছে, এখন এখন এই বিপদের মধ্যে তারা আমি গালাগালি করে তো লাভ নাই। তাই বললাম যে কী হয়েছে আমারে বলে না। ওর মা কোনো কিছুই বলবে না, ওর মায়ের কথা হচ্ছে 5,00,000 টাকা হইলে ওনার মেয়ের উনি বাঁচাইতে পারবে, আর তা না হলে ওনার মেয়েটা মারা যাবে। এরকম করার পরে আমি কোত্থেকে টাকা দেবো, আমার কাছে তো টাকা নেই। আমি তো কথাবার্তা বললাম, তো আমি বললাম যে আমার কাছে তো টাকা নেই, আপনি চলে যান। পরে চলে গেছে। যাওয়ার পরে মনটা আর বুঝাইতে পারি না, হায় হায় রে, আমার তো বউ কী যে করলো, কোথায় চলে গেছে, আমার কাছে কিন্তু অত টাকা নাই। আমি তার কয়েকদিন পর আবার রাজশাহীতে গেছি। যাওয়ার পরে ওর মা ওরে ফোন দিছে, কেমনে কেমনে কোন নাম্বার থেকে ফোন দিছে, ওর মায়ের কাছে খুব কান্নাকাটি করতেছে যে আমারে বাঁচাও, আমারে নিয়ে যাও, আমার এই করতেছে সেই করতেছে। আমি তখন ওর মায়েরে বললাম যে আমরা আইনের আশ্রয় নিই, যেহেতু সরকার আছে, আইন আছে, প্রশাসন আছে, আমরা তাদের আশ্রয় নিই। না, ওর মা বলতেছে না না না, এরকম প্রশাসনের আশ্রয় নেওয়া যাবে না, আমার মেয়েটা নিলে মেরে ফেলবে, আমার মেয়েটারে মেরে ফেলবে, আমার মেয়েটারে বাঁচাইতে হবে। আমি কোনো প্রশাসনের আশ্রয় নিব না, আমি কোনো পুলিশকে জানাবো না, কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি জানাবো না। আমি যেভাবেই পারি আমার মেয়ের আমি রক্ষা করবো, তুমি কাউরে জানাও না। তা ও কোনোভাবেই হচ্ছে না, উনি কথা শুনতে রাজি। আমি উর্মির সঙ্গে কথা বলছি, আমি দেখলাম ওর উপরে এমন সব নির্যাতন হইতেছে যেগুলো আসলে এখানে বলাটা মানে বলতে পারবো না আর কি, এক কথা বলতে গেলে। আমি তখন বাড়িতে গেছি, ছুটিটা বাড়িতে গেছি। বাড়িতে যাইয়া টাকার জন্য ব্যবস্থা করলাম, মানে ব্যবস্থা করতেছি না, কোথাও টাকা পাইতেছি না। আমার ছোটো ভাইটার আব্বা একটা ব্যবসা ধরাই দিছে, জমি জামা বিক্রি টিক্রি করে ছোটো ভাইটা ব্যবসা করে। ছোটো বোনটার এক বাড়ির মধ্যে বিয়ে দিছে, ঘর জামাই বিয়ে দিছে, এবং ওরা বাড়ির মধ্যে আব্বা মা দেখাশোনা করে। আমি তো পরিবারে কোনো টাকা দিই না, একে তো পরিবারে টাকা দিই না, এখন আমি পরিবার থেকে টাকা কীভাবে পাবো, আমার টাকা তো তারা দিবে না, কেউ আমার তখন টাকা দেয় না। আমার ভাই বোনের মধ্যে যারা আছে তারাও টাকা দেয় না, আমি কোথাও কোনো টাকা পাইতেছি না। তখন মানসিকভাবে ভাই পাগল হয়ে যেতেছে, মানে এতটাই পাগল হয়ে গেছে যে আপনাদের বলে বুঝাতে পারবো না যে কোথায় টাকা পাবো। আমার টাকা লাগবে, কারণ টাকা না হলে তো আমার বউরে আমি বাঁচাতে পারবো না। আর আমার মেয়েটার মুখের দিকে তাকাইলে মনে হয় যেন গোটা পৃথিবীটা ভাই অন্ধকার হয়ে গেছে। আমার মেয়েটা এত কষ্টে আছে, মানে মেয়েটার দিকে তাকাইলে মনে হয় কি কলিজাটা ছিঁড়ে যাইতেছে যে আমার মেয়েটা তার মায়েরে হারাবে, আমার মেয়েটা তার মায়েরে পাবে না। আমি তখন আবারও ঢাকায় চলে গেছি, হুন্নু হয়ে ভাই টাকা খুঁজতেছে। আমি জানি যে টাকার ব্যবস্থা করতে না বলে উর্মিকে বাঁচানো যাবে না, আমি উর্মিকে বাঁচাতে পারবো না। আমি শেষ পর্যন্ত এমন একটা মানে কাজ করে যে আপনাকে কী বলবো, আমার একটা কিডনি আমি তখন বিক্রি করার পরিকল্পনা করি, কারণ এছাড়া আমার কাছে আর কোনো টাকা নাই। আমার শরীরের এই সম্পদটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই যে আমি ওইটা দিয়ে উর্মিরে আমি ওইখান থেকে রক্ষা করবো বা ওরে বাঁচাবো। শুধু আমার মেয়েটার মুখের দিকে তাকায়, আমার বাচ্চাটার মুখের দিকে তাকায়া আমি তখন এই কিডনি বিক্রি করার পরিকল্পনা করলাম, এবং কিডনি বিক্রি করলাম। কিডনি বিক্রি করে এই কিডনি বিক্রির টাকা আমি ওর মায়েরে দিলাম। ঠিক আছে, আমি এই টাকাটা আপনাকে দিলাম যে আপনার উর্মি কই আছে, আপনি উর্মিরে ফিরে আনেন। আমার মেয়েটার মুখের দিকে তাকায় অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করছি ভাই, যেটা আপনাকে এখন আমি বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে, এত কষ্টের টাকা আমার। এইভাবে টাকা কিডনি বিক্রি করেও আমি সব টাকা পাই নাই, আরও টাকা ঋণ করে আমি ওর মায়েরে দিছি। ওর মায়েরে দেওয়ার 41 দিন পরে উর্মি তখন দেশে ফিরে আসে। এখন ওর মা ওই টাকা কারে দিছে, কীভাবে উর্মিরে আনছে, এসব কিন্তু আমি কিচ্ছু জানি না। উর্মি দেশে আসার পরে তখন মেডিকেলে ভর্তি করায়। ওই তখন মেডিকেলে যা অবস্থা, মানে মারা যাওয়ার মতো অবস্থা। মেডিকেলে এমন অবস্থা, আমরা তখন মানুষের কাছ থেকে, মানে আমি কি বলবো ভাই আপনাকে, আমি তখন আমার বউর ছবি দিয়ে ভিক্ষা পর্যন্ত করি।
রাস্তার পাশে, রেস্টুরেন্টের সামনে, এখানে সেখানে বিভিন্ন জায়গায়। আমার যে হোটেলে কাজ করি, হোটেলের কাজের বাকি সময়টা আমি ভিক্ষা করি আমার বউয়ের জন্য। হসপিটালেও আছে, ভিক্ষা করি। মায়ে অনেক সাহায্য সহযোগিতা করে মানুষ, সত্যি কথা। অনেকে আমাকে অনেক বাহবা দেয় যে নিজের বউয়ের জন্য ভিক্ষা করতেছি, বউর চিকিৎসার জন্য। অনেকে অনেক সুন্দর কথা বলে। তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বহু কষ্টের পর আমি তখন এই হসপিটালে তার ট্রিটমেন্ট শুরু করি। এবং এভাবে প্রায় ও 2.5 মাসের মতো হসপিটালে থাকে, ঢাকা মেডিকেলে। 2.5 মাস মেডিকেলে থাকে। 2.5 মাস পরে তো মেডিকেল থেকে তখন তাকে রিলিজ করা হয়। মেডিকেল থেকে তাকে বের করি। বের করে আমি ঢাকায় যে বাসায় আছি ওই বাসায় উঠাই। ওর মাও তখন আমার সঙ্গে আছে। ওঠানোর পরে আমি ওর সঙ্গে কথা বলি যে চায়নাতে তোমার সঙ্গে কি হয়েছিল এবং কিভাবে তুমি এই ফাঁদে পড়লা, বা জিয়াংয়ের সঙ্গে তোমার কি হইল। একইভাবে জেন আমার বউর সঙ্গে যা করে জিয়াংও তাই করে। ওর সঙ্গে এরকম প্রেমের প্রলোভন দেখায়, ওরে বাড়ি দেখায়, ঘর দেখায়, এই করবে সেই করবে, এখানে যাবে ওখানে যাবে, এইরকম বিভিন্ন ধরনের প্রলোভন দেখে ওরে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে একটা বাঙালি মেয়ের কাছে ওরা নাকি বিক্রি করে দেয়। ওই দেশেরই বা চায়নাতেই থাকে একটা বাঙালি মেয়ে, ওই মেয়ের কাছে ওরে বিক্রি করে। এবং এরপর থেকে ওরে প্রতিদিন করে একটা করে ইঞ্জেকশন দেওয়া হতো। যে ইঞ্জেকশনগুলো আপনি বুঝতেই পারেন যে কী ধরনের ইঞ্জেকশন দিত। এবং এই ইঞ্জেকশনগুলো দিয়ে বিভিন্ন পুরুষের কাছে ওকে তখন পাঠানো হতো। এবং এরকম করে অনেকগুলো মাস ওর উপরে এই ইঞ্জেকশনগুলো প্রয়োগ করা হয়। এবং একটা সময় তখন প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যায়। ওকে কোনো হসপিটালে নেয় না, কোনো ডাক্তারের কাছে নিয়ে যায় না। ঘরে বলতেও তখন মরতেছিল। তখন ওই মেয়েটা নাকি বলে যে তুই দেশ থেকে টাকা আনলে পরে তোর দেশে পাঠাবো, নাহলে তোর দেশে পাঠাবো না। তোর অনেক টাকা দিয়ে কিনছি এবং ওই টাকা আমার উঠাইতে হবে, ওই টাকা না হলে আমি তোর দেশে পাঠাবো না। এরপর ওর মা আমার কাছ থেকে টাকা নিয়ে তখন ওর এই বিদেশ থেকে তখন দেশে ফিরে আনে। তো দেশে ফিরে আনার পর আমি বললাম যে তুমি কি এটা ঠিক করলা? এই যে কাজগুলো তুমি করলা, এগুলো কি তুমি ঠিক করলা? ও তখন কান্দে আর আমার কাছে বলে আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমার আমার অপরাধ হয়ে গেছে, আমি কি করব, আমি প্রলোভনায় পড়ে গেছিলাম, এটা সেটা। তার আমি তারে বলি যে যাই হোক, যেটাই হোক, তুমি যাই করছো, যেটাই করছো, এইটা তুমি অ্যাটলিস্ট ভালো করো নাই, তুমি ভালো হয়ে যাও। ভেবেছিলাম হয়তো সে ভালো হয়ে গেছে। আসলে আমি যেমনটা ভেবেছিলাম আমার বউ কিন্তু ভালো হয়ে গেছে। ভালো হলে পরেও আমার বউয়ের জীবনে এমন একটা রোগ দেখা দিয়েছে, মানে একটা মেয়ের যে শারীরিক চাহিদা ওইটা আমার বউয়ের নাই। ওইটা নাই বললেই চলে, মানে টোটালি নাই। সে কি কোনো মেয়ে না হিজড়া তা বোঝার কোনো উপায় নেই। ওর ভিতরে ওই ধরনের কোনো ফিলিংস নাই। এটা হচ্ছে এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার বউ যখন বাথরুমে যায় তখন তার চিৎকারে মনে হয় যেন ঘরের দেওয়াল ভেঙে যায়। ওর প্রস্রাব পায়খানা করতে এত কষ্ট হয়। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তারদের কাছে নিয়েছি, তারা বলতেছে ওর আরও চিকিৎসা দরকার। তো আরও চিকিৎসা করতে হলে আরও টাকা লাগবে, কে এই টাকা দিবে? এবং রাতের বেলাও মাঝে মাঝে মানে মির্কি রোগীর মতো এরকম করে এমনভাবে মানে কাঁপতে থাকে যা বলার মতো না। ওর শরীরে রোগের কোনো শেষ নাই। এবং ও যে বেঁচে আছে আমার কাছে মনে হয় যেন জিন্দা লাশ হয়ে আছে। এরপরেও আজকে বহু বছর ধরে আমার মেয়েটা আর আমি মিলে ওর সেবা যত্ন করে যাচ্ছি। এখনও বেঁচে আছে, তবে শুধু জানটাই আছে, বাকি কিচ্ছু নাই। আমার মেয়েটা এখন বেশ বড় হয়ে গেছে, মায়ের সঙ্গে থাকতেছে, মায়ের সেবা যত্ন করতেছে। আমি অবসর সময় পেলে আপনার এই গল্পগুলো শুনে আমার ভালো লাগে। আমার বউ তো তার জীবনে ভুল করেছে এবং সেই ভুলের মাসল সে যেমনভাবে দিচ্ছে, আমি আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছি। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার বউটা কতটা কষ্টে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমার বউটা জানটা নিয়ে যায়। এত কষ্ট আর ভাই সহ্য হয় না। তো আমি আপনাকে এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, আমি আপনার কাছে কোনো সাহায্য চাই না, কোনো সহযোগিতা চাই না। শুধু চাই আমার বউয়ের মতো আর কোনো মেয়ের জীবনে যেমন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যার জন্য আমার স্ত্রী এবং আমার সঙ্গে ঘটে যাওয়া পুরো গল্পটা আপনাকে লিখলাম। আপনি অবশ্যই আমার এই গল্পটা রেকর্ড করবেন